আচ্ছা, জেসন, হ্যাঁ, জেসন অ্যান্ড্রয়েডের কোনো পার্ট না, এটা তো ওয়েবের পার্ট, সার্ভারের পার্ট। আমরা যে বলছিলাম না যে সার্ভার থেকে নিউজ বা কোনো একটা নিয়ে এসে আমাদের দেখানোর জন্য আমরা যেটা করি আর কি, মেইনলি আমরা নর্মালি যেটা করি আর কি অ্যান্ড্রয়েডে, সেটা হচ্ছে এক্সএমএল একটা ডাটা টাইপ, এক প্রকার ডাটা দেওয়ার ডিস্ট্রিবিউট করার একটা ওয়ে, আর একটা হচ্ছে জেসন। জেসন আর এক্সএমএল দুটোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু এক সময় এক্সএমএলটা খুব ইউজ হতো। মানে ডাটা কিভাবে দেয় আমি বলি, সেটা হচ্ছে যে অর্থাৎ আপনি একটা ধরেন একটা ইয়েতে চান, যে নিউজ দিবেন, হ্যাঁ, নিউজ টাইপ একটা অবজেক্ট আপনি পাস ইন্টারনেট থেকে চান, তারা করবে কি আপনাকে একটা ট্যাগ নিয়ে দেবে, যে হেডলাইন ভ্যালু হচ্ছে সেটার হেডলাইন নামটা, হচ্ছে যে ডিটেইলস ভ্যালু দিবে ডিটেইলস, ইমেজ ভ্যালু দিবে ইমেজ, এরকম মানে ট্যাগ থেকে ভ্যালু থাকে, ট্যাগ থেকে ভ্যালু থাকে, মানে এরকম করে একটা ডাটা টাইপ আমাকে দেয়। সেখান থেকে আমাকে এই যে যেমন যে চিত্র নাই অবশ্য, আমি আস্তে আস্তে দেখাই, ট্যাগ আর ভ্যালু থাকে, ডিসেন্ট প্যাটার্নে আসবো তখন। তো যেটা হয় যে ওই ট্যাগ ধরে ধরে আমরা নরমালি যেটা করি আর কি, আমাদের লোকালি শেয়ার প্রেফারেন্স দাও, যে কি ধরে ধরে ভ্যালুগুলো গেট করি না, কি করবো নেট থেকে ইউআরএল থেকে, সেই ইউআরএল থেকে আমরা ওই কি ভ্যালুগুলো ধরে ধরে ডাটাগুলো পাস করি। তো এক্সাম্পল হচ্ছে আরেকটা প্যাটার্ন। তো এক্সাম্পলটা এখন আর ইউজ হয় না, এটা খুবই বাজে একটা প্যাটার্ন আর কি, যে ওটা থেকে ডাটা নিয়ে আসে, ফেচ করে নিয়ে আসে, টাফ এবং কমপ্লেক্স। মানে এক্সাম্পল হয় খুবই কমপ্লেক্স। এক্সাম্পল কি জিনিস, যেটা আমরা করি আমাদের ডিজাইনিং এর জন্য, যেহেতু এটা একটা এক্সাম্পল, তাই না, এক্সাম্পল ঠিক এরকম আর এক্সাম্পল থাকে এরকম। তো এখানে যেমন একটা ডাটা টাইপ, একটা ভ্যালু, ডাটা টাইপ ভ্যালু, এরকম কেন ডাটা টাইপ ভ্যালু থেকে আমাদের কাজ থাকে হচ্ছে এখান থেকে হেডলাইন টাইপ দিলে এখান থেকে ভ্যালুটা আমরা পাস করবো, এখান থেকে ডিটেইলস দিলে ভ্যালুটা পাস করবো। কিন্তু এটা হয় কি যে এই যে ব্র্যাকেট শেষ হয়, ব্র্যাকেটের পরে আমার ভিতরে আরেকটা ইনার ব্র্যাকেট চলে আসে, মানে এই যে নেস্টেড যে বিষয়গুলো সেগুলো হ্যান্ডেল করা খুবই টাফ। তো এখন যেটা হয় যে অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে বেশি যে সার্ভার সাইডে হয়তো আপনারা যারা একসাথে টিমে কাজ করেন বা অফিসে কাজ করেন, দেখেন যে ওই জেসন এক্সএমএল এই জিনিসগুলো বানানোর জন্য আলাদা লোক অ্যান্ড্রয়েড ডেভেলপার এই কাজগুলো করে না, বা করলে খুব ছোট ছোট কাজ করে, যে শুধুমাত্র ডাটাগুলো নিয়ে আসে। বাট নর্মালি একজন ওয়েব ডেভেলপার বা ওয়েব সার্ভারে যে থাকে, টিমে একজন আলাদা লোক থাকবে অফিসে যখন কাজ করবেন, বা একজন থাকবেন, একজন লোককে আলাদাভাবে এক্সপার্ট করতে হবে, যার কাজে থাকে ওয়েব সার্ভার নিয়ে কাজ করা, পিএইচপি মাইস্কেল ওখানে ডাটাবেজে ডাটা দেখানো, ওয়েবসাইট দেখানো। তো ওদের যে কাজটা থাকে সেটাই হচ্ছে যে তাদেরকে যে অ্যান্ড্রয়েড ডেভেলপাররা বলে যে আমাদের একটা জেসন দেন, যে আপনারা তো একটা ওয়েবসাইট বানাইছেন, যে ওয়েবসাইটে প্রথম আলো সব নিউজ দেখাইছে, প্রথম আলো .com বানাইছেন, বাট অ্যাপে দেখানোর জন্য আপনাদেরকে ওই যে জিনিসগুলো আপনি ওয়েবসাইটে দেখাইছেন, ঠিক ওই ডাটাগুলো সহ আমাকে একটা জেসন দিবেন, যাতে আমি আমার অ্যাপে দেখাতে পারি। এভাবে বলতে হয়। তখন ওরা বলে কি যে ঠিক ওই ডাটাগুলো নিয়ে একটা জেসন বানায় দেয় আপনাকে, যেটা দেখতে কিনা ওই আপনার হোম পেজে ঢুকলে একটা প্রথম .com ঢুকলে হেডলাইনে যে নামটা দেখেন, খবরটা দেখেন ছবি সহ, ঠিক ওই ফরম্যাটেই বা ওই সিকোয়েন্স অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী আপনাকে জেসন দেবে। তো আপনার কাজ হচ্ছে জেসনটাকে ঠিক ওইভাবে পার্স করে নিয়ে এসে, ওইভাবে ফেচ করে নিয়ে এসে, ওইভাবে ডিজাইনের মধ্যে বসানো, যাতে ওটা একটা অ্যাপের মতো দেখে। এই কাজগুলো যখন সার্ভার সাইডে করে, কিন্তু সার্ভার সাইড করবে কি আপনি কিন্তু একটা জেসন দিয়ে, বাট জেসনটা বুঝা সেখানে কি আছে না আছে এই জিনিসগুলো বুঝার কাজটা আপনি জেসন দেয়। তো এটার পেছনে যেটা হয় যে এক্সাম্পল আমি দেখাবো না, কারণ এক্সাম্পলটা করা হয় না। তো জেসন টিউটোরিয়াল দিয়ে যাই, এই জেসন এক্সাম্পল। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জেসন। যে আমি যখন ইয়েকে বলবো যে আপনার কাছে ডাটাবেজ আছে, যে ডাটাবেজে আপনার এমপ্লয়ীদের নাম ঠিকানা আছে, তো সেটা আমি অ্যাপে দেখাতে চাই যে আমার এমপ্লয়ির নাম কি, বয়স কত, এখানে। তো তখন বলবো যে আপনার ডাটাবেজ থেকে ওই ডাটাগুলো আমাকে জেসন আকারে দেন। তো ওরা ঠিক এরকম জিনিস দিবে। এটা কি বলে জেসন? জেসনের স্ট্রিং আসলে একটা বিশাল একটা স্ট্রিং হয়, হ্যাঁ, অনেক বড়। তো এটা একটা পার্ট, তো সেটা ফার্স্ট নেম দিয়ে যখন আমি গেট করব না, এরকম জন লাস্ট নেম নিতে পারবেন। তো এই যে স্ট্রিংটা, এটা কি বলা হয় জেসন। এটা আসছে সার্ভার থেকে।
তো এটা আমার কাজ, আপনার না, এটা আপনার দিবে ওয়েব সার্ভারে যে লোকটা কাজ করে সে। আপনারা হচ্ছে এখান থেকে অ্যাপে দেখানোর কাজ, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের পার্ট। কিন্তু চাইলে আপনি ধরেন আপনার ওই সার্ভারে নাই কেউ বা লোক কম, ছোটখাটো এই যে এতটুকু নিয়ে আসা ডাটাবেস থেকে গেট করে নিয়ে আসা, এই জিনিসগুলো আপনি নিজেই করতে পারবেন। সেটা আমি কালকে দেখাবো, আজকে দেখাবো কি করতে হবে, পার্স করতে হবে। তো এখন বলছে যে এটাই যদি এক্সাম্পল দিতে তাহলে দেখতে এরকম এমপ্লয়ি ট্র্যাক এমপ্লয়ি, এটার ভেতরে যে ফার্স্ট নেম লাস্ট নেম, আবার এমপ্লয়ি শেষ, আবার একটা এমপ্লয়ি, মানে অনেক মিস্টেক ব্যাপার চলে আসে না। এখানে আপনাকে ধরে ধরে এটা প্রথমে এই এমপ্লয়ির ভিতরে ঢোকা, তারপর এই এমপ্লয়ির ভিতরে একটা এমপ্লয়ি সেটার ভিতরে ঢোকা, তারপর ফার্স্ট নেম নিয়ে আসে, আবার বের হওয়া, মানে এই যে আমাকে একটা একটা করে টাইপ করে করে গেট করতে হয়। তো এই কাজগুলো হচ্ছে আমি সরাসরি কিন্তু কি ভ্যালু দিলে ও আমাকে তার ভ্যালুগুলো দিয়ে দেয়। জেসনটা সুবিধা হচ্ছে এখানে যে কমপ্লেক্স কম, কমপ্লেক্সিটি কম এবং গেট করাটা খুব সহজ। তো নরমালি যেটা হয় যে ওয়েব ডেভেলপার আমাকে একটা ইউআরএল দেয়, যেমন www.amuk.com দিবে, ওই ইউআরএল হিট করে দেখা যাবে কি যে আমি এর মধ্যে জেসন পাচ্ছি, কাজ থাকে এটা। তো এটাই হচ্ছে জেসনটা পার্স করতে হয়, ঠিক আছে। তো আমি একটা ইউআরএল দেখি আমার কাছে কোনো ইউআরএল আছে কিনা। যেমন আমরা কিছুদিন আগে কাজ করছি, সেই কাজে গেট নিউজ পেজ একটা ফাইল আছে, দেখে নিউজের যেটা হয় না, হ্যাঁ হ্যাঁ ওটারই একটা জেসন দেখাই, যেখান থেকে আমরা গেট করছি আর কি। এটা হচ্ছে জেসন, ঠিক আছে। এখানে অনেক ইয়ে আছে, আমি ভয়ে পুরোটাই কি লিখছে ভাই? না এটা ডাটাবেজের ওরা পিএইচপি তে কোড করছে। পিএইচপি দিয়ে এই কোডটা করছে পুরো? না এটা কোড না, এটা তো 00C করে দিই। এটা বাংলা লেখা, বাংলাটা এখানে এইভাবে আসছে, এটা বাংলা। আমি এখান থেকে আসছি আস্তে আস্তে, আগে ব্যাপার কিছু নেই। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জেসন, যেটা আমরা পার্টস করে অ্যাপে দেখাই। তো এটাকে এইভাবে বোঝা যায় না, বোঝা কষ্টকর। যেটা করতে হয় জেসনটাকে ভালো মতো পড়ার জন্য একটা ওয়েবসাইট আছে, এখানে দেখেন জেসন লিন্ট লিখবেন, এই জেসন এখানে jasonlint.com। এখানে সুবিধাটা হচ্ছে ওরা করবে কি জেসনটাকে আপনার হিউম্যান রিডেবল, মানে মানুষের যাতে ভালো মতো পড়তে পারে ওইরকম ফরম্যাট করে আপনাকে দিবে। ওইখানে নিয়ে লিঙ্কটা নিয়ে এখানে দিবেন, এই যে এরপর এখানে ক্লিক করেন, আপনাকে পড়ার মতো করে ইয়ে করে দিচ্ছে, বানাই দিচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই জেসনটা কিন্তু এটা এখানে পড়া যাচ্ছে না, সার্ভারে হিট করলে মানে ব্রাউজার আমাকে পড়তে দেয় না ঠিক মতো, কিন্তু এটাই অ্যাকচুয়ালি এটা। এখানে কি কি আছে, নিউজ আইডি আছে, ঠিক আছে, তারপরে সোর্স আইডি আছে, এগুলা বাংলা লেখা, এই জন্য এখানে এরকম দেখাচ্ছে। মানে এটা এগুলা পড়তে দেন না, এগুলা বুঝবেন না, এগুলা জাস্ট বুঝে রাখেন যে এখানে বাংলা কিছু লেখা আছে। এখানে আমার এক একটা নিউজে কি আছে, নিউজ আইডি, সোর্স আইডি, লোগো, যেটা আমরা ইমেজটা পাই সেই লোগোটা আছে, টাইটেলটা আছে, মানে নিউজের টাইটেলটা, আর অনেক কিছু আছে। এগুলো হচ্ছে ভ্যালু, কয়জন লাইক দিছে সেটার সংখ্যাটা 0, কয়জন দেখছে, ভিউ করছে কয়জন, 13 জন, ডিটেইলস, সামারি। এটা হচ্ছে একটা নিউজ লিস্ট। আমি যদি লিস্ট ভিউ চিন্তা করি, যে একটা লিস্ট ভিতরে 10টা নিউজ দেখো এক এক করে, তাহলে প্রথম নিউজটার জন্য এতটুকু ব্লক একটা ডাটা, ঠিক আছে। তবে আরেকটা কথা, মানে এই নিউজটা তো আজকে আমি এখন দেখলাম 2 ঘন্টা পরে এই নিউজটা আপডেট হবে। আপডেট ও সার্ভারে ওর মতো করে, এটা পুরোটাই সার্ভার থেকে হবে। আপনি যখনই এই ইউআরএল, এটা তো একটা ইউআরএল এ পেলাম, তাই না? এই দেখেন এটা তো একটা ইউআরএল। হ্যাঁ, আপনার কাজই হচ্ছে এই ইউআরএলটাকে হিট করা অ্যাপ থেকে। ওই ইউআরএল আপডেটের কাজটা তো ওই ইউআরএলটাই করবে, এখানে আপনার চিন্তার কিছু নাই। ডাটাবেজে যা সেভ হবে, সে 1 ঘন্টা পর যখন আপডেট হবে তখন তো ডাটাবেজে ওটা ওই সার্ভারের যে লোক সে তো ভরবেই, ভরলে সে যখন আপনি নিয়ে যাবেন, ও কোয়েরিটা এমন ভাবে চালায় রাখছে জিনিসটা যে ও আপডেটটা নিবে আপনার সময় টু সময়। এটা আপনি আপডেট করার কাজ আপনাকে করতে হবে না, এখানে যা দিবে আপনি তাই দেখাবেন, এখানে আপডেটটাই দিবে। এটা এই আপডেটটা দেখানোর কাজ হচ্ছে ওয়েব সার্ভার। এটা হচ্ছে একটা জেসন দেখতে এরকম হয়। অর্থাৎ আমার যদি একটা নিউজ সাইট হয়, আমি একটা পেজ ভিউ নিলাম, একটা ইমেজ, নিউজ ভিউ না হলে তো এই যে ইমেজটা, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে যে লোগো, হ্যাঁ, তারপর হচ্ছে এর টাইটেল, এখানে সামারি, এটা ধরুন লাইকস আর ভিউ,
এই যে একটা ব্লক, এই একটা ব্লক হচ্ছে এই একটা পার্ট, ঠিক আছে? এটা যখন পাস করবেন কমা দিয়ে দেখেন আরেকটা শুরু হয়েছে। তো আরেকটা শুরু হয়ে যাওয়ার সাথে সাথে ও তখন ওই যে লিস্টে যখন অ্যারেতে ভরবে তখন সেকেন্ড পার্টের জন্য আবার এটা পাস করবে, এটাকে আবার পরেরটা দেখাবে, এভাবে দেখায় দেখে পুরো একটা লিস্ট সে পুরোটা কভার করে। পুরোটা কভার পর যখন আমি এখানে ক্লিক করব তখন আমরা কি করি যে আরেকটা পেজে নিয়ে পুরো খবরটা পড়া যায়। সেখানে কি হয় যে এটারই ডিটেলস আমি টাইটেল আর সামারি দেখেছি, ঠিক আছে? তো ওখানে যে আমি এটার যে ডিটেলস ভ্যালুটা, এই যে ডিটেলসটা আমি সামারিতে কি 2-3 লাইনের একটা কথা লেখা থাকে। ধরুন আজকের খেলার খবর যদি বলি যে আর্জেন্টিনা হারছে তো এটা লিখবো, তো কততে হারছে সেটা লেখা থাকবে, তো কে কয়টার সময় কি মিস করছে কি হয়েছে তার ডিটেলস থাকবে, ডিটেলস সেটা আমি ক্লিক করার পর পরের পেজে নিয়ে দেখাবো। তো এই পুরো জিনিসটা একটার মধ্যে থাকে একটা, তো সেটা নিয়ে মানুষ এক একবার তার ইচ্ছা মতো পছন্দ মতো দেখায় তখন এখানে দেখানো দরকার, ঠিক আছে? তো সিম্পল একটা জেসন যদি আমি কল্পনা করি, আপনাদের এটা কি মানে সবাই ইউজ মানে এটা কি ফ্রি না আপনারাই বানাইছেন, মানে এই যে সামনে মানে আপনার কোম্পানি বানাইছে? আমাদের কোম্পানির যে ওয়েবগুলো আছে সে বানায় আমাদেরকে এই জেসনটা দিচ্ছে। আমাদের কিন্তু এগুলো কিছু করতে হয়, লেটেস্ট নিউজ আসতেছে কয়টা কি সেগুলো কাজ করে ওয়েবের যে লোকটা সে করতেছে বা ওয়েবের যারা টিম আছে তারা করতেছে। আমার কাজ হচ্ছে আমি সময় এখান থেকে যে ইয়ে নিয়ে আসি, খবর নিয়ে আসি, আর কিছুই না। তো এখন জেসন কেমন হয় বললাম, জেসনের ভ্যালুর ভিতরে কেমন কেমন টাইপের ভ্যালু থাকতে পারে। নাম্বার থাকতে পারে, ইন্টিজার, স্ট্রিং থাকতে পারে, বুলিয়ান থাকতে পারে, অ্যারে থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, মানে কিছুই নাও থাকতে পারে, একটা ব্ল্যাঙ্ক ভ্যালু দিয়ে ধরেন যে এখানে ফার্স্ট টাইম আছে এখানে ভ্যালু নাই, এমন হতে পারে যদি না থাকে। এই কয়টা টাইপ নিয়ে কাজ করা যায়। অর্থাৎ আমি যখন আমার ওয়েবসাইট অ্যাপ থেকে ডাটা গেট করব তখন আমি সরাসরি একটা নাম্বারও পেতে পারি। সবসময় যে এটা স্ট্রিং টাইপ, স্ট্রিং আমরা কিভাবে বুঝি বলতো, যখন দুটো ইনভার্টেড কমা থাকে তারপরে এটা ভ্যালুটা টাইপ কি স্ট্রিং, কারণ দুটো ইনভার্টেড কমার মধ্যে লিখছি আমি। এখানে সরাসরি দুটো ইনভার্টেড কমা না লাইন যদি লিখে থাকে তাহলে ওটা নাম্বার ইন্টিজার। অর্থাৎ আমি সরাসরি একটা নাম্বারও পাইতে পারি গেট করে, স্ট্রিংও পাইতে পারি, বুলিয়ানও পাইতে পারি, অ্যারেও পাইতে পারি। আচ্ছা, এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট জেসনের, যেটা আপনার প্রথম আপনি যখন যেটা নরমালি হয় যখন জব করবেন বা কোনো প্রজেক্ট করবেন তখন মেইনলি যেটা হয় সার্ভার, আপনি যদি ধরেন অ্যাজ এন অ্যান্ড্রয়েড ডেভেলপার জয়েন করেন একটা অফিস, আপনার কাজ হলো এরকম একটা সেট করা, তখন আপনার প্রথম প্রশ্নটা হবে যে আপনাদের কি সার্ভারের ডাটা রেডি আছে। প্রথম আপনি করবেন ভুলটা যদি প্রশ্ন, যেই পার্টটা কে করবে, আমি করবো না ওয়েবের লোক আছে, তখন যদি বলছেন ওয়েবের লোক আছে, তো প্রথম কাজ হচ্ছে যে আমাকে জেসন দেন যেখানে ডাটাগুলো আছে। তখন ওরা আপনাকে এরকম একটা জেসন দিবে, হ্যাঁ এই তুমি যদি এই রিপোর্টের ইউআরএল এডিট করো তাহলে তুমি এই জেসনটা পাবো। তোমার কাছে হচ্ছে এই জেসন নিয়ে কাজ করে আমার একটা দেখাবো। এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কাজ, মূল কাজ। তো আপনার প্রথম যেটাই মাথায় রাখতে হয়, যেমন যখন জেসন পাস করলাম সবাই চিন্তা করবো যে আমাকে যে জেসনটা দিচ্ছে সেটা কি জেসন অ্যারে না জেসন অবজেক্ট। অ্যারে আর অবজেক্টের পার্থক্য বুঝে একটু করে জেসন হচ্ছে, মাথায় রাখবেন জিনিসটা, ঠিক আছে? তো যখন দেখবেন এই ব্র্যাকেটটা, এটা সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট, যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ডাটা শুরু হবে ধরে নেবেন সেটা জেসন অবজেক্ট, ঠিক আছে? শুরু হবে, হ্যাঁ, বা শুরু হবে বা যখন দেখবেন লাস্ট ভ্যালুটা, লাস্ট ব্র্যাকেটটা বা ফার্স্ট ব্র্যাকেটটা এইটাই, সেটা হচ্ছে জেসন অবজেক্ট। অর্থাৎ আপনি যখন জেসন দিবেন আপনি প্রথম কাজটা দেখা যে প্রথমে কি আছে, অ্যারেন অবজেক্ট। তো যখন দেখবেন যে জেসনটা এটা দিয়ে শুরু তখন ভাববেন যে এটা একটা জেসন অবজেক্ট, আপনাকে অবজেক্ট টাইপের একটা জেসন দেওয়া আছে। আবার যখন দেখবেন যে এই যে ব্র্যাকেট, আমরা তো অ্যারে ব্র্যাকেট জানি কি কি দিয়ে আমরা অ্যারে করি, এই ব্র্যাকেটটা দেখেই মনে করুন যে এটা অ্যারে। এমপ্লয়ি নামে একটা অ্যারে দিতে পারে যেখানে কিনা ফার্স্ট নেম লাস্ট নেমের একটা ইনডেক্স, পরের ইনডেক্সে আবার আরেকটা, দেখেন এখানে মধ্যে কি গুলো সেম, খালি ভ্যালুগুলো চেঞ্জ। এই তিনটা মিলে একটা অ্যারে আছে, এই অ্যারেটার নাম হচ্ছে এমপ্লয়িজ। অর্থাৎ আপনার প্রথম কাজ হচ্ছে জেসনটা দেখার পর আপনার
প্রথমে খুঁজে বের করা যেটা যেটা অবজেক্ট নেয় অবজেক্ট এর যেটা কাজ হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট থেকে আপনি বুঝবেন যে আপনি আসলে টাইপ অবজেক্ট পাস করতেছেন না মানে JSON অবজেক্ট টাইপ অবজেক্ট পাস করতেছেন। তো আমরা যখন পার্স করছি আমার প্রথম কাজ কি ছিল এটা দেখা যে আমার একটা অবজেক্ট থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তো এই অবজেক্টের পরেই অ্যারে আছে, অ্যারে না সরি অ্যারে থেকে শুরু হয়েছে। অ্যারের ভিতরে একটা করে অবজেক্ট আছে, তার মানে কি যে আমার এটা হচ্ছে অ্যারে, অ্যারে প্রথম আসবে কি এটা আর একই ভ্যালু পরের অবজেক্ট আর পুরোটা একটা অ্যারে, শুরু হচ্ছে অ্যারে দিয়ে। তার মানে কি আমি প্রথমে ধরেছি যে আমি অ্যারে পাইছি, আমাকে অ্যারে পাস করতে হবে। এই জিনিসগুলো প্রথমে মাথায় রাখতে হয় কাজ শুরু করার একদম কোড শুরু করার আগে যে আমি কি টাইপের অবজেক্ট পাস করতেছি। আর কিছু কি এখানে প্রথমে বলার দরকার আছে? না, কিছু বলার দরকার নেই। আমি একটা সিম্পল জেসন খুঁজে বের করার চেষ্টা করি। ধরেন আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা নামাজের সময়সূচি নিয়ে আঁকানো, এখানে কিনা যে নামাজের সময়সূচিতে প্রতিদিন চেঞ্জ হয় বা সিজন ওয়াইজ, শীতকালে এক সময় হয়, গরমকালে এক সময়। তো এটা তো আপনি স্ট্যাটিক একটা টেক্সট ভিতরে টেক্সট করে দিলে সেট করে দিলে হবে না। আপনার কাজটা হচ্ছে যে আপনার ওই সময়টা নেওয়া, ওই সিজনটা নেওয়া, ওই টাইম এবং ওই লোকেশন অনুযায়ী নামাজের সময়টা আপনাকে দেওয়া, এটা উদ্দেশ্য থাকে। তো এটা করার জন্য ওটা এপিআই দিছে, এটা করার জন্য আপনার কোনো সার্ভার সাইড লোক নাই, আপনার সার্ভারে বা আপনার টিমে এমন কোনো লোক নাই যে সারাদিন বসে বসে পেপারে করবে আছে কটার সময় নামাজ, তারপর সেটা সে ডাটাবেজে ইনপুট দিবে, তারপর সেটা আপনার অ্যাপে দেখাবে। এই ম্যানুয়ালি কাজ করার লোক নাই। তো ফ্রি কিছু এপিআই পাওয়া যায়, যে এটা হচ্ছে কোনো ফ্রি এপিআই, রিয়াল টাইম এপিআই। ফ্রি এপিআইতে দেখেন বিভিন্ন রকম ভাবে জেসন দেওয়া আছে। যেমন ওরা একটা এক্সাম্পল দিচ্ছে যে লোকেশন নিয়ে, ধরুন আপনার জিপিএস দেখেন, জিপিএস থেকে আপনি লোকেশন পাইছেন বা ল্যাটিটিউড আর লঙ্গিটিউড পাইছেন। ওরা বলছে যে আমি যদি এই ইউআরএলটা ইউজ করি তাহলে আমি আমার ল্যাটিটিউড লঙ্গিটিউড অনুযায়ী আমাদের সময়সূচি পাবো। এই দেখেন ওরা এখানে ইউআরএলটা কেমন হয় আপনাদেরকে দেখেন। আমি এখানে ক্লিক করলাম, একটা জেসন দিছে আমার, ঠিক আছে? এটা আমি জেসন লিঙ্কটা নিয়ে যাই, ঠিক আছে? এখন এটা হচ্ছে একটা লিংক, ঠিক আছে? আপনি লিংক নিয়ে কাজ করছেন কখনো? যে ইউআরএল এ আপনি ধরেন আপনার নাম লিখলেন facebook.com/ দিয়ে যখন আপনি আপনার নাম লিখবেন আপনার প্রোফাইলে দেখেন, এখানে আছে তো। তার মানে ইউআরএল হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় আপনি বিভিন্ন ভ্যালু ইনপুট দিয়ে সেই অনুযায়ী ডাটা দেখেন। ধরেন ফেসবুকে যদি ঢুকি, হ্যাঁ খেয়াল করে দেখেন, দেখেন এখানে আপনি যা দিবেন সেটাই কিন্তু দেখাবে। আমি যদি আমার নাম লিখি ও আমার প্রোফাইলে নিয়ে যাবে, ঠিক আছে? তার মানে এই নামে একটা ইউআরএল ভ্যালিডিটি আছে, ঠিক না? তো এরকম সব ইউআরএলই করে কি যে ভ্যালু কনক্যাট করা যায়, ভ্যালু একটা স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং লাগাই দিয়ে আমার প্রয়োজন মতো চাইলে পাওয়া যায়। তো ওরা বলছে আমি যদি এই ইউআরএলটা ইউজ করি তাহলে আমি এই দেখেন ল্যাটিটিউড 51.50, এটা লঙ্গিটিউড হচ্ছে এটা মাইনাস, এই এলাকার জন্য আমি একটা জেসন পাবো। অর্থাৎ আমি যদি ধরুন ঢাকার ল্যাটিটিউড লঙ্গিটিউড কত আমি যদি লিখি এখানে, দেখেন 23 আর 19, ঠিক আছে? আমি এটা হচ্ছে ল্যাটিটিউড, এটা যদি আমি এখানে কপি করি, ল্যাটিটিউড কোথায় আছে এখানে, এটা যদি কপি করি আর এটা হচ্ছে লঙ্গিটিউড, এখন আপনি এন্টার দেন, দেখবেন যে সেই অনুযায়ী টাইম আসছে, ঠিক আছে? এখন এটা কপি করেন,
এখানে যে সময়টা ঢাকার সময় দেখাচ্ছে, ঢাকার নামাজের সময়সূচি দেখাচ্ছে, ঠিক আছে। ফজর সানরাইজ দেখাচ্ছে, কটার সময় সূর্য উঠে আর কি, জোহর বা সানসেট আছে না এখানে? সেট দিতে বলা হয়েছে। হ্যাঁ মানে এটা হচ্ছে আমি বলি এই প্যারামিটার দেখলেই বুঝবেন যে কি কি আছে এখানে। টাইম জোন স্ট্রিং, টাইম জোন হচ্ছে ইউরোপ লন্ডন, মানে জিএমটি বোধ হয় এটা। টাইম জোনও দেওয়া যায়, টাইম জোনও গেট করা যায়। তো ওরা বলছে টাইম এত সুবিধা দরকার নেই, আপনি শুধু একটু দেখেন ল্যাটিটিউড লঙ্গিটিউড যেটি আসুক একটা ভ্যালু তো আসছে তাই না, সেই ভ্যালুটা আপনি যখন আপনার সার্ভার থেকে দিবেন তখন সে আপনার অনুযায়ী দিবে, ওটাকে চিন্তা করার দরকার নেই যে কি আসছে না আসছে। জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে বলতেছি, যখন নরমালি কি হয় ইউআরএল এর মধ্যে আমি ডাটাগুলো চেঞ্জ করে করে একবার এরকম ডাটা গেট করি, এটা আমি বুঝাই না। তখন আপনার যখন বাংলাদেশ দরকার হবে তখন বাংলাদেশের ল্যাটিটিউড লঙ্গিটিউড দিবেন, আবার যখন সৌদি আরব দরকার হবে তখন সৌদি আরবের ল্যাটিটিউড লঙ্গিটিউড দিবেন। অর্থাৎ ইউআরএল এর মধ্যে আপনি যে ডাটা দিবেন সেই অনুযায়ী ডাটাগুলো জেসনে আসে, মানে এইভাবে বানায় নিতে হয়। ধরেন আপনাকে বললো যে আপনি একটা অ্যাপ বানাবেন যে অ্যাপে স্পোর্টস নিউজ দেখান, খেলার খবরের একটা পেজ বানাবেন যেখানে লিস্টে খেলার খবর আছে। এখন আপনার কাছে একটা আছে জেসন আছে, যে জেসনে সবগুলো খবরই আসছে, একদম রাজনীতি খেলা সবই আসছে। তো আপনার কাজ হবে হচ্ছে যে ওয়েব প্যাটার্নকে বলা যে আমাকে ইউআরএল এর সাথে কনভার্ট করে আরেকটা দিবেন যে আমি ক্যাটাগরিটা বলে দিব স্পোর্টস, তখন করবেন কি ক্যাটাগরি ইকুয়াল টু স্পোর্টস লিখে যখন দেবেন তখন দেখবেন যে মানে শুধু স্পোর্টস এর লেসনটা আলাদা সর্ট হয়ে আসতেছে। তো এই যে বিষয়গুলো আর কি, যে এটা পুরোটা হচ্ছে টিম ওয়ার্ক একটা, যারা সার্ভার থেকে কাজ করে তাদের সাথে বোঝাপড়া, যদি তাদের সাথে না বসেন তাদের সাথে কথা না বলেন তারা যা খুশি তাই বানাই দিবে, আপনাকে নিজের কষ্ট করে বুঝে নিতে হবে যে কি আবার যদি করার আগেই যদি একসাথে বসে নেন যে আপনি তাকে বলবেন যে আমার চাওয়া হচ্ছে এটা, কেমনটা জিনিস দিবেন যে এইভাবে আসবে। তো পুরোটা হচ্ছে টিম ওয়ার্কের উপর ডিপেন্ড করে। তো টিম ওয়ার্ক ছাড়াই এই এপিআইটা ওরা ফ্রি বানায় রাখছে আগে থেকে, যে আপনার কাজে যদি হয় শুধু নামাজের সময়সূচি দেখানো এবং সূর্যাস্ত সূর্যোদয় এটা দেখানোর জন্য শুধুমাত্র, তাহলে আপনি চাইলে এই এপিআইটা ইউজ করতে পারেন। এখানে আপনাকে ওরা আপনার মধ্যে চেঞ্জ করে দিবে না, ওরা বানাই রাখছে। এখান থেকে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি এটা ইউজ করতে পারবেন আপনার চাহিদার সাথে বা আপনি যেটা বানাতে চাচ্ছেন সেটার সাথে মিলে গেছে, আপনি সেখান থেকে এইগুলো ইউজ করবেন। তো জাস্ট জেসনটা বোঝানোর জন্য বললাম যে জেসন সব জায়গায় যেখানে যাবেন আপনি জেসনই দিবেন সব জায়গায়, আপনার কাজ শুধু রেগুলার পাস করে রেখে দেখেন। ঢাকার টাইম আর রংপুরের টাইমটা আলাদা হইতে পারে। হ্যাঁ আপনি যখন আপনি জিপিএস থেকে লোকেশন নেবেন, আমি যেখানে জাস্ট একটা হার্ড কোড করে দিছি যে ঢাকার এত এত, কিন্তু আপনার আমি যদি আরো কমপ্লেক্স চিন্তা করি তাহলে আপনার গত লাস্ট উইকের মাসের সাথে মিলা লাস্ট উইক আপনি কি ম্যাপে জিপিএস থেকে কি ইলেকট্রিক্যাল কিছু পাইছেন না, তখন এই ইউআরএল এর সাথে কানেক্ট করে দিবেন, তাহলে দেখবেন যে ওই এলাকার যে এলাকায় লোকেশন পাইছে সেই এলাকার আমাদের সমস্যা আপনি দেখান না। ওটা অ্যাডভান্স, আমি জাস্ট ওই দিকে যাচ্ছি না, আমি শুধুমাত্র জেসন বোঝানোর জন্য এখানে আসছি। জেসনটা কি জিনিস? তো মানে যেটাই হয় আর কি, আমি আমার বোঝানোর মেইন উদ্দেশ্যটা ছিল এটাই যে আপনি যখনই সার্ভার সাইড সাথে কাজ করবেন তখন আপনার কাজই হচ্ছে জেসনটা চাওয়া তাদের কাছ থেকে। আচ্ছা এসিটা একটু বন্ধ করি। তো আপনার প্রথম কাজটা হচ্ছে তাদের কাছে জেসনটা চাওয়া, যে আপনারা আমাকে একটা জেসন দেন। যদি তাদের আগের থেকে বানানো থাকে, ধরেন আমাকে কিছুদিন আগে একটা নিউজ পেপার বা নিউজ সাইট থেকে ফোন দিছিল, ফোন দিয়ে বললো যে আমাদের একটা অ্যাপ বানা দিতে হবে। ঠিক আছে, তাহলে যে সার্ভার সাইডে কাজ কি করবে করাই আছে। তো যেগুলো করা থাকে সেটা সমস্যা হয় কি যে ওরা ওদের মাথা দিয়ে যা মনে হয় সেই অনুযায়ী বানায় রাখে। এখন আপনার অ্যাপে দেখানোর মতো করে ওদের সাথে নাও মিলতে পারে, কিন্তু করা থাকে যেটা হয় যে কি আপনার বোঝাপড়ার সমস্যা, যে হ্যাঁ ওরা আগের থেকে এটা বানায় রাখছে ওই জেসনটাই আমাকে এখন পাস করে দেখাতে হবে। তো দেখা গেলো যে আপনি যেটা চাচ্ছেন ওই জেসনে সেটা নাই, বা আপনি যেভাবে চেয়েছেন সেভাবে সেটা নাই, তখন আপনার কাজের সমস্যা হয়। আবার যদি এমন হয় যে না আমরা একসাথে কাজ করব, তখন দেখা যাবে যে আপনি কাজ করার সময় বলে দিতেছেন যে ভাই আমার এটা বানাই দেন, বানাই দিবে। আর মাঝে মাঝে ক্লায়েন্ট এটা বলে যে না সবই আপনাকে করতে হবে, আমরা শুধু টাকা বেচ দিব। তো নিজের তখন আমার যেটা হবে যে একটা ওয়েবের লোক সাথে থাকা লাগবে, সে বসে বসে আপনাকে শুধু জেসন বানাই দিবে, আপনি বসে বসে জাস্ট অ্যাপ নিয়ে দেখানো। তিন ভাবে কাজ করা যায়। আচ্ছা কারেন্সি ক্যালকুলেটর দিয়েছেন না, ওটা তো মানে
মুদ্রাগুলো পাল্টে ওইটা তো হ্যাঁ হ্যাঁ নেটের মাধ্যমে পাওয়া যায় হ্যাঁ সিম্পল। হ্যাঁ 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 আপনি মুদ্রার জন্য এরকম জেসন পাবেন। কারেন্সি কনভার্টার বানাবেন, আমি তো একটা হার্ড কোড ভ্যালু দিয়ে দিছি আপনার টিউটোরিয়ালের মধ্যে, ওটা সবসময় সেম থাকে না, তো একদিন পরেও চেঞ্জ হয়ে যেতে পারে। তো এমন অনেক জেসন আছে, বা ইয়াহুর একটা সার্ভিস আছে, ইয়াহু কি যে পে আছে, ইয়াহু পেতে ওরা কিন্তু একটা জেসন দেয়, জেসনের মধ্যে ঠিক ওই মুহূর্তের টাকাটা থাকে। আপনি যতই পাস মানে কনভার্ট করবেন, যদি নেটের মাধ্যমে জেসন থেকে ওই ভ্যালুটা নিয়ে নেন ওই আর এর বদলে, তাহলে দেখুন যে ওই দিনের ডাটাটাই আপনি দেখাবে। আমরা বানাইছি অবশ্যই এরকম একটা, আর কল করব কিভাবে? এটা তো এখনো দেখেনি, মানে আসতেছে, মানে মেইনলি আমরা এটা কাজ করি, মানে এটা একটা ইউআরএল থাকে, ইন্টারনেট থাকা লাগে, কানেক্টিভিটি, ইন্টারনেট না থাকলে অবশ্যই এটা কোনোদিনও পাবে না। তো মোবাইল ইন্টারনেট না থাকলে তো যেটা লোডে আছে ওটা দিয়ে দেখা হ্যাঁ ওটা তো পুরানটা দেখাবে। তো লেটেস্টটা বা এখনকারটা জানতে হলে আপনাকে মানে ইন্টারনেট থাকা লাগে। তো মেইনলি ধরেন আমি ওই ইন্টারনেটের ব্যাকআপ চিন্তা করি নাই, যে মানে ধরে নিলাম সবসময় ইন্টারনেট থাকবে, না তাহলে চলবে না আমার। তোমার অ্যাপ আছে না অনেক, অনেক অ্যাপ আছে যে ঢোকার সময় বলে দেবে ইন্টারনেট কানেকশন নাই, ওকে চালিয়ে বাইরে চলে আসে, এমন অ্যাপ কিন্তু আছে। তো যদি আমি ওইরকম সিম্পল চিন্তা করি যে আমি ব্যাকআপ দেখাবো না, অফলাইনে কিছু দেখাবো না, আমার নেট না শুধুমাত্র নেট থেকে দেখাবো, তো আমার যেটা হবে যে এরকমটা ইউআরএল এ আপনাকে হিট করতে হয় আপনার কোড থেকে, অ্যান্ড্রয়েড কোড থেকে করলে ও এই পুরো জিনিসটাকে হিট করে পরে পুরো লাইন বাই লাইন নিয়ে আসে কোনটার মধ্যে কি আছে। তো ওরা প্রতি লাইন থেকে এই ভ্যালুগুলো ধরে ধরে নিয়ে আসবে, নিয়ে এসে তারপর সেটাকে স্ট্রিং আকারে পাবে, তারপর সেটাকে টেক্সট ভিউতে বা টেবিল ভিউতে বা লিস্ট ভিউতে যেখানে দেখাতে চান সেখানে দেখা দিতে হবে। তো আমি আপাতত ধরেন এই ইউআরএলটা, হ্যাঁ এটা দেখাই, এটা পার্স করি, হ্যাঁ যেটা কিভাবে নেটে এটা দেখানো যায়। আচ্ছা ধরেন আমি এটা অ্যাক্টিভিটি নিই, ফেয়ার টাইম অ্যাক্টিভিটি, লঞ্চার করতেন তারপর লঞ্চার তো অলরেডি একটা আছে, ওখান থেকে কপি করে নিই। দুইটা লঞ্চার হয়ে গেলে কিন্তু আবার ক্র্যাশ করবে, ঠিক আছে, একটাকে মুছে একটা করতে হবে। তো ফেয়ার টাইম অ্যাক্টিভিটিটাকে দিলাম এখানে, আচ্ছা আমি দেখি বানানগুলা কি, ঠিক আছে, ফজর বানান এটা, জোহর বানান কিন্তু ইংলিশে এটা, আমরা বাংলায় জোহর বলি, ঠিক আছে, আসর বানান এটা, টেক্সটে বাংলা দিলে সুন্দরের কাজ করবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ
দেখেন একটু সহজ বলে দিই, হ্যাঁ। ধরুন আপনি এখানে চাচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার লেখাগুলো একটু বড় হোক, একটু মাঝখানে পুরো ভিউটার এখানে মাঝখানে চলে আসুক। এখানে দেবেন গ্র্যাভিটি সেন্টার চলে আসছে এখন, ঠিক আছে। এটার গ্র্যাভিটি সেন্টার মানে কি, যে ও এর চাইল্ড গুলাকে সেন্টারে নিয়ে যাবে, ঠিক আছে। gravity center। তো টেক্সট সাইজ বড় করা যায়। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে এখন ওই নেট থেকে ওই ডাটাগুলো নিয়ে এসে আমার টেক্সট ভিডিও দেখানো, তাই না? তো এখন আমি কিছু প্যাটার্ন দেখাবো, সেটা আমার নিজের ওয়ে, আমি যেভাবে কাজ করি, সবাই যেভাবে করবে তারা, কিন্তু আমার কাছে এটা সুবিধাজনক মনে হয়। সেটা হচ্ছে যে আমার প্রথম কাজ, আমি মাথায় দেখবো যে আমি কোথা থেকে ডাটাগুলো নিয়ে আসবো। ডাটাগুলো নিয়ে আসবো হচ্ছে আমি এই ইউআরএলটা থেকে, তাই না? তার মানে কি আমার এই স্ট্রিংটা লাগবে, আমি কন্ট্রোল এটা কপি করব, কপি করে আমি একটা ইউআরএল নিলাম, আমি আপাতত হার্ড একটা ভ্যালু দিছি এখানে, কিন্তু নর্মালি আমাদের কাজ থাকে হচ্ছে জিপিএস থেকে ডাটা নিয়ে এখানে সেটা মিলাই দেওয়া। ধরেন আপনি জিপিএস থেকে ল্যাটিটিউড লংজিটিউড পাইছেন, ধরেন আমি বুঝাই দিই আপনি কি করবেন। হ্যাঁ, ধরেন ল্যাটিটিউড আপনি এটা পাইছেন জিপিএস থেকে, আর লাস্ট দিন দেখাইছে না কি ল্যাটিটিউড পাইতে হয়, এটা পাইলেন। তো এটা কপি করে এনে পেস্ট করে দিলে তো পুরো এটা না তো সহজ এটা ধরেন এই দুটো আপনি পাইছেন, এটা জায়গায় জায়গায় চেঞ্জ হবে। হ্যাঁ, মানে আপনি যখন যেখান থেকে অ্যাপটা ওপেন করবেন সেখান থেকে এটা পাবেন, কিন্তু আপনার এখন কথা হচ্ছে যে এই ইউআরএল এর থেকে আপনি সেই ডাটাটা গেট করতে হবে। তো আপনার প্রথম কাজ হচ্ছে কি, যে এই ল্যাটিটিউডটা মুছে দিবেন, ধরেন এই যেটা এখানে ব্র্যাকেট শেষ করে প্লাস দিবেন, লেট শুরু, ঠিক আছে। এখানে ব্র্যাকেট, এখানে আবার শেষ করবেন, প্লাস দিয়ে এটা মুছে দিবেন। অর্থাৎ কি, যে আমি পুরোটা স্ট্রিং এর মধ্যে লাস্ট দেখেছেন না, যে একটা স্ট্রিং তারপরে স্ট্রিং এর কনক্যাট করে কিভাবে, ঠিক আছে, সেই কনক্যাটটা করবেন, যে এই একটা ইউআরএল, সেই লেট লংটা আপনি আরেক জায়গা থেকে পাইছেন, সেটা আপনি ইউআরএল দিয়ে কনক্যাট করে দেবেন। এইভাবে একটা, যাতে আপনি করবেন কি, যে সব শেষে যেন ইউআরএলটা দেখতে অনেকটা এটার মতোই হয়। আপনার উদ্দেশ্য থাকবে হচ্ছে ইউআরএলটাকে হুবহু এটার মতো বানানো, তার ভ্যালুগুলো হবে এক জায়গা থেকে আসবে, ঠিক আছে। এটা কি বুঝছেন ভাই? অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আপনার একটা ইউআরএল এর নমুনা দেওয়া আছে এরকম, আপনার উদ্দেশ্য হবে হুবহু এরকম একটা ইউআরএল কনভার্ট করে আপনাকে বানানো, কিন্তু ভ্যালুগুলো আপনার মতো। এখানে আমার একটা হার্ডকোড হিসেবে দিয়েছে 90, এই জায়গায় আপনার ল্যাটিটিউড 80 আসতে পারে, যা আসবে সেটা যেন নেয় এখানে, কিন্তু দেখতে যাবেন নেওয়ার পর যেন দেখতে এরকমই হয়। এটাই হচ্ছে এটা। আচ্ছা, এইটুক পর্যন্ত এক জিনিস, মানে এখন যা বললাম, এখন আমি নতুন মানে এই পার্স করার জন্য আমি যেটা বলবো সেটা বলবো আরেক জিনিস। আপাতত যা দেখছি তার মনে রাখেন যে আমি আপনাকে তিনটা জিনিসের কথা বলছি, জেসন নামটা বলছি, জেসন অবজেক্ট বলছি, জেসন অ্যারে বলছি, এইটুক, আর কিছু নাই। আর একটা ইউআরএল পেয়েছেন, যে ইউআরএল এগুলো পাওয়া যায়। এগুলো করার জন্য অ্যান্ড্রয়েডে অনেক ধরনের ওয়ে আছে, যে
স্ট্রিং রিকোয়েস্ট, তারপর হচ্ছে যে HTTP গেট, HTTP পোস্ট, এগুলাকে বলা একটা কাজের মতো। কিন্তু সবচেয়ে সহজ হয়েছে অ্যান্ড্রয়েড কিছুদিন আগে, কিছুদিন না বেশ কয়েকদিন আগে একটা নতুন লাইব্রেরি দিছে, যে লাইব্রেরির মাধ্যমে খুব ইজিলি ইন্টারনেট থেকে ডাটাগুলো গেট করে নিয়ে আসা যায়। সেই লাইব্রেরি হচ্ছে ভলি লাইব্রেরি। নাম শুনতে পাও না? জি ভাইয়া। নাম শুনতে পাও? আচ্ছা, ভলি নামে একটা লাইব্রেরি আছে, সেটা অ্যান্ড্রয়েড গুগলই দিছে আমাদেরকে। ভলি লাইব্রেরি ইউজ করে খুব সহজে ছোট ছোট কিছু মেথড কল করে ডাটাগুলো গেট করে ফেলা যায়। তো ভলি লাইব্রেরির জন্য যে আমরা লাইব্রেরি কিভাবে ক্রিয়েট করছি গত দিন বলছি না, যে একটা গিটহাব থেকে লিংক নিয়ে একটা পোস্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখানে সার্চ করি, ধরেন দেখেন এখানে পাইছি। দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, সেটা হচ্ছে যে যখন একটা লিঙ্কে ঢুকবেন প্রথমে দেখবেন যে এই কথাটা লেখা আছে কিনা, ডেপ্রিকেটেড। ডেপ্রিকেটেড মানে হচ্ছে এটা বাতিল। প্লিজ নোট দিস প্রজেক্ট ইজ deprecated and no longer maintained, প্লিজ ইউজ অফিসিয়াল ভার্সন অফ জেসেন্টার। এই যেটা, এটা হচ্ছে অফিসিয়ালটা। যখনই দেখবেন যে এই ধরনের কোনো কথা লেখা আছে, তখন হুবহু এটা ইউজ করবেন না, ওরা এখানে বলেই দিবে যে এটার বদলে কোনটা ইউজ করতে হবে। যেটা ঠিক আছে, আগে আমরা ইউজ করতাম এটা, আমরা যে লিংকে ঢুকছি এই লিংকের টাইটেল হচ্ছে এটা, ঠিক আছে, কিন্তু ওরা বলেছে যে ওটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, বদলে এটা ইউজ করতে। তো আমি এটা 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 কপি করবো এখন। করে ধরেন এখানে যে আমি দিই জিনিসটা বলে নিলাম, সিং করবো। হ্যাঁ, সিঙ্ক করলে আমার ভলনেবিলিটিটা চলে আসলো। আর আপনাদের কি মানে ভলি নিয়ে অনেক কাজ করার মতো যদি কোনো লিংক চান, অ্যান্ড্রয়েড হাইপ বলছিলাম, ওটা এখানে দেখেন তামাডা। এখানে একদম ভলির ফুল ইয়ে দেওয়া আছে, বর্ণনা সহ দেওয়া আছে যে কিভাবে কি করতে হয়, ঠিক আছে। তো ওদের ওয়েটা যেটা হয় যে একটা কাজ যখন আমি দেখাবো আপনাদেরকে, সিম্পল থেকে যদি শুরু করি, যেটা কি যে আপনি সিম্পলের প্রতি অভ্যস্ত হয়ে যান, এবং সিম্পলটা কিন্তু বেস্ট হয় না, একটু যদি কষ্ট হয় কঠিনটা দিয়ে শুরু করেন, এবং একবার বুঝে ফেলতে পারলে ওটা তার এমন না যে আপনাদের মুখস্থ লিখতে হবে। তো বুঝে ফেললে বেস্টটাই করা উচিত। ওরা এটাই ফলো করে, ওরা কিন্তু সিম্পল দিয়ে শুরু করে নাই, অনেক কঠিন কঠিন কোড লিখে বুঝাইছে, কিন্তু এই কোডটা আপনাকে সারা জীবন যে ডাটাবেজের মতো একবারই লিখতে হবে, তো এই কাজগুলা কঠিন থেকে শুরু করেন, সবচেয়ে ভালো হবে। বুঝতে প্রথম থেকে সমস্যা হবে, কিন্তু এটা একবার বুঝে ফেললে এটা এর চেয়ে বেস্ট আর উপায় নাই। তো ওরা এটাই করে দিছে। তো এইখানে আমি কিছু কথা বলি যে কিভাবে কাজ শুরু করতে হয়। কাজটা শুরু আমরা কি যে আপনাদেরকে একদম হুবহু বলি যে ভলি লাইব্রেরিটা হচ্ছে এরকম যে আমি একটা ইউআরএল বলে দিব স্ট্রিং এর মধ্যে, ও আমাকে পাল্টা ভ্যালু দিবে। ধরেন আমি যদি থাকতো একটা মেথড, যে মেথডে আমাকে স্ট্রিং অবজেক্ট দিবে, বা জেসন অবজেক্ট দিবে, বা জেসন দিবে, আমি জাস্ট এই ইউআরএলটা সেটার মধ্যে প্যারামিটার হিসেবে দিয়ে দিতাম। ওরা করতে কি আমাকে যে লিসেনার থাকে না, যে যেটা লাস্ট দিন করছি আমরা, যে লোকেশন পাইছে কি পায় নাই, বা ম্যাপ লোড হচ্ছে কি হয় নাই, এই ধরনের কিছু কলব্যাক মেথড পাইছে না, ওরা ওটা কলব্যাক মেথড দিয়েছে। হ্যাঁ, আমি কি ঠিকমতো সার্ভারে ঢুকে টাকা নিয়ে আসতে পারছি কি পারিনি, পারলে কি, তো ওইভাবে নেয়। ওটা সিম্পল কাজ, কিন্তু ওইটাকে বেস্ট কাজ করা বলে না। ওটা হয় কি যে অনেক মেমোরি ইউজ করবে, তো ভলির কাজ হচ্ছে মেমোরিটাকে কম ইউজ করতে করা যায়। তো ওরা এখানে সেভাবে করে দেন।
তো এর জন্য আমি প্রথমে বলি যে কি করতে হবে। অ্যান্ড্রয়েডে একটা ক্লাস আছে, আমরা যেমন অ্যাক্টিভিটি ক্লাস ইউজ করছি না, অ্যাক্টিভিটি এক্সটেন্ড করছি, অ্যাক্টিভিটি সার্ভিস। অ্যান্ড্রয়েডে আরেকটা ক্লাস আছে অ্যাপ্লিকেশন ক্লাস। অ্যাপ্লিকেশন ক্লাসটা কি জিনিস? সিঙ্গেলটন ক্লাস। সিঙ্গেলটন ক্লাস কোনটাকে বলে? যেটা অবজেক্ট একটা অ্যাপে একবারে ক্রিয়েট করা যায় পুরো অ্যাপ্লিকেশন। ধরেন এমন কিছু ক্লাস আছে যে ক্লাসটার ভিতর, ধরেন আপনি একটা ক্লাস বানাচ্ছেন ম্যাথ, তো সিঙ্গেলটন ক্লাসটা হচ্ছে কি যে আপনি পুরো অ্যাপ্লিকেশনে ওই ম্যাথের অবজেক্ট একবারে ক্রিয়েট করবেন। ক্লাসে যায় নিউ ম্যাথ করতে পারবেন না, করা উচিত না। এটা কেবল সিঙ্গেলটন ক্লাস। তো অ্যাপ্লিকেশন নামে একটা ক্লাস আছে অ্যান্ড্রয়েডে বানানো। অ্যাপ্লিকেশন ক্লাসটা কি? সেটা হচ্ছে আপনি যখন অ্যান্ড্রয়েড অ্যাপ ওপেন করেন, যে কোনো স্ক্রিন আসার আগে কিছুক্ষণ সময় নেয় না, স্ক্রিনটা কালো হয়ে থাকে, একটু সাদা হয়ে থাকে, তারপর আসে। ধরেন আমি এটাই দেখাই, খুব কম সময়ের জন্য হয়, আর যত ভালো মোবাইল তত এটা কম টাইম লাগে আর কি। এই যে সাদা আছে, সাদা হওয়ার পর কিন্তু স্প্ল্যাশটা আসলো, ঠিক আছে, কিছুক্ষণ কিন্তু সাদা হয়ে থাকে। এখন যত বার ওপেন করবে ততবার আসবে, কিংবা যেখানে দেখেন এই যে কালো হয়ে আছে, তারপর আসলো, ঠিক আছে। মানে এই যে অ্যাপটা আসলে কিছুক্ষণ সময় নেয়। অ্যাপ্লিকেশন ক্লাসটা হয় কি, ওই টাইমে আসলে অ্যাপ্লিকেশন নামে একটা ক্লাস রান হয় অটোমেটিক্যালি। যে কোনো ভিউ, যে কোনো অ্যাপ অ্যাক্টিভিটি আসার আগে অ্যাপ্লিকেশন নামে একটা ক্লাস রান হয় প্রতিটা অ্যান্ড্রয়েড অ্যাপে। অ্যাপ্লিকেশন ক্লাসটার কাজটা কি, যে ও যে কোনো কিছু দেখানোর আগে একটা ডাটা সেট দরকার হয়, সেগুলোকেও আমি সেট করে নিই। এবং এটা সুবিধা হচ্ছে যে পুরো অ্যাপ্লিকেশন ব্যাক করে বের হয়ে না যাওয়া পর্যন্ত, ডিলিট করে না দেওয়া পর্যন্ত, স্ট্যাক থেকে মুছে না দেওয়া পর্যন্ত ওই ক্লাসটা রানিং থাকে। বুঝা যাচ্ছে কথাগুলো? একটু কমপ্লেক্স কিন্তু অনেক। যদি না বুঝেন জিজ্ঞেস করেন যে মানেটা বুঝেন, বুঝা গেছে? অর্থাৎ কি বলবো, কেমনে বলি, দাঁড়ান একটু আমি যে কথা সাজায় নিই, যেটা কেমনে বললে বুঝবেন আপনারা। লিখি, বাস্টার আছে না? না টিস্যু দিয়ে মুছতে দিই, এখানে শুধু আমাদের চালিয়ে দিই। বারবার মানে আচ্ছা, এটা ইয়ে দিয়ে মুছতে হবে, পুরো পেস্ট দিয়ে মুছতে হবে, পার্মানেন্ট। এখানকারই ভাই। হ্যাঁ, আচ্ছা, এটা ইয়ে দিয়ে মুছতে হবে। কেমন টিস্যু লাগবে না? কিছু না, ওটার জন্য ইয়ে লাগে, সাবান পানি লাগে আর কি। এটা লেখা দরকার নেই, পরে তাহলে কি হবে বুঝি। আচ্ছা, অ্যাপ্লিকেশন নামে একটা ক্লাস থাকে, আবার বলতেছি, যেটাকে রান হয় প্রথমে রান হয় প্রথম অ্যাক্টিভিটি, যেমন প্রথম দেখার জন্য আসে অ্যাপ্লিকেশন প্রথমে রান। এখন একটু খেয়াল করে দেখেন আমরা কি করি, এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য পুট এক্সট্রা করি না ডাটা। তারপর ওই অ্যাক্টিভিটি থেকে যদি আমার কখনো আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়া দরকার হয়, মানে আবার পুট এক্সট্রা করি না। ধরেন একটা ভ্যালু আছে, ভ্যালুতে আপনার নাম দেওয়া আছে, নেম ইকুয়াল টু মো, সেটা কিন্তু আপনার কাজের জন্য ধরেন 3-4 জায়গায় যেতে হবে, 3-4 জায়গায় আপনাকে একই নাম নিয়ে যেতে হবে, বারবার পুট এক্সট্রা করতে হয় না জায়গায় জায়গায়। তো এটা কি আপনি সবসময় মনে নাও করতে পারবেন। ধরেন কোনো একটা জায়গায় আপনি বানান ভুল করবেন, কোনো একটা জায়গায় আপনার কিটা চেঞ্জ হয়ে গেল বা ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, বা নিতে ভুলে গেলেন, দেখলেন যে 3-4টা পেজ নেক্সট পেজ যেতে যেতে পরের পেজে আপনার নামটা নাই, কেন? কারণ আপনি মাঝখানে কোনো একটা পেজে পুট এক্সট্রা করেন, কিন্তু ভ্যালু কিন্তু সেম। তো এটা আপনাদের কাছে কি মনে হয় যে একই কাজ কেন আমি বারবার সব জায়গায় করতেছি, এটা মনে হয় কিছু কিছু তো কিছু একটা তো ব্যবস্থা থাকা উচিত ছিল, যেখান থেকে আমি একবার যে কোনো জায়গা থেকে কল করে পাবো। অ্যাপ্লিকেশনের সুবিধাটা হচ্ছে কি যে অ্যাপ্লিকেশন নামে ক্লাসটার মধ্যে আমি যদি কোনো ডাটা রেখে দিই, তাহলে আমি এটা যে কোনো ক্লাস থেকে কল করতে পারবো ওই ডাটাটা। মানে কি, এটা ওয়ান টাইম ডাটাবেস হিসেবে কাজ করে। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা রান করার সময় আমি যদি কিছু ডাটা ওকে দিয়ে দিই, তোমার নাম হচ্ছে এটা, তোমার রোল নাম্বার হচ্ছে এটা, তোমার ফোন নাম্বার হচ্ছে এটা, দিয়ে দিলাম, ও অ্যাপ্লিকেশনটা ব্যাক করে বের না হয়ে যাবে তো মনে রাখবে যে এটাই আমার নাম। কিন্তু ব্যাক হয়ে গেলে অ্যাপ্লিকেশনটা এক্সিট করে ফেলবেন, তখন আবার ভুলে যাবে।
অর্থাৎ কি যে একটা নির্দিষ্ট সেশনের জন্য সময়ের জন্য ও ডাটাটাকে মনে রাখে, অর্থাৎ কি ওই টাইমটাতে আপনাকে বারবার আর টেক্সটটা করতে হচ্ছে না, ও জানে না। তো এই কাজগুলো নরমালি অ্যাপ্লিকেশন ক্লাসে করতে হয়। এই ক্লাসটাকে আমরা সিঙ্গেলটন ক্লাস, ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন যে আপনার অ্যাপ্লিকেশন ক্লাস কোথায় কোথায় লাগতে পারতো। ধরেন আপনি অ্যাপ্লিকেশন রান করার সময় জিপিএস থেকে লোকেশনটা নিয়ে নিন, আপনি তো আর 1 মিনিটের দেশ পাঠাতে যাবেন না, তাই না? বা খুব ইম্পর্টেন্ট না হলে তো আপনার লোকেশন রাখার দরকার নেই, ওই লোকেশনটা নিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন ক্লাসে রেখে দেন তাহলে কিন্তু প্রতি পেজে যাওয়া যাওয়ার জিপিএস কল করতে হয়, ঠিক না? যে আমি এই পেজ থেকে পেজে গেলাম, আরেক পেজে কাজ আছে, সব জায়গায় জিপিএস নামে আমি যদি ল্যাটিটিউড লঙ্গিটিউডটা অ্যাপ্লিকেশন ক্লাসে রেখে দিতে পারি। তো এইরকম একটা অ্যাপ্লিকেশন ক্লাস আছে যেখানে আমাদের কাজ করতে হয়। এটা হচ্ছে দেখেন এক্সটেন্ড অ্যাপ্লিকেশন, যেটা তার মানে আমি একটা ক্লাস নেই, ধরেন এই কাজ শুরু করার আগে আমি একটা ক্লাস নিব, জাভা ক্লাস। হ্যাঁ, আমি না ধরেন গ্লোবাল ডাটা, বুঝতে সুবিধার জন্য গ্লোবাল ডাটা কি জিনিস, যে ডাটাগুলো গ্লোবাল, তার মানে কি আমি পুরো অ্যাপের যে কোনো ক্লাসে এখান থেকে ডাটা নিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, সো এটার নাম গ্লোবাল ডাটা দিলে আমার বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ আমি এটা আমার অ্যাপ্লিকেশন ক্লাস। কল করলাম এক্সটেন্ডস অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা অন ক্রিয়েট আছে, কল করলাম। এখন এখানে আমি যে ভ্যারিয়েবল নিই না কেন সেটাই আমি যে কোনো জায়গাতে কল করলে ওই ভ্যালুটা সব সময়ের জন্য থাকবে, চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত আমি অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে না যাচ্ছি। তো যখন আমি অ্যাপ্লিকেশনকে এক্সটেন্ড না করি তখনও কিন্তু একটা অ্যাপ্লিকেশন ক্লাস রান হয় আমাদের অজান্তে। তো এখন যেহেতু আমি অ্যাপ্লিকেশনকে এক্সটেন্ড করে ফেলছি, এখন আমি অ্যাপ্লিকেশন রান দেওয়ার সময় আসলে এই ক্লাসটা রান হয়, গ্লোবাল ডাটা। এটাকে আমার ম্যানিফেস্টে চিহ্ন দিতে হয়। এই অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে দেখেন নেম গ্লোবাল ডাটা, এটা না চিহ্ন দিলে আবার অ্যান্ড্রয়েড বুঝবে না যে আমার প্রথমে কোনটা রান করতে হবে, ঠিক আছে? বুঝা যাইতেছে জিনিসগুলো? আমার ম্যানিফেস্ট ফাইলে অ্যাপ্লিকেশন নামের একটা ট্যাগ আছে, সেই ট্যাগের ভিতর আমি নেমের মধ্যে যদি আমার ফাইলের নামটা না দিয়ে দিই তাহলে করবে কি ওই গ্লোবাল ডাটাকে চিনবে না, না চেনার কারণে ও ক্র্যাশ করবে, কারণ ও ডিফল্টটাও পাইতেছে না, আবার নামও মিলতেছে না, তাহলে কোথায় যাবো? প্রথমে ক্র্যাশ করবে। তো এই জন্য তার মানে কি এখন আমি অ্যাপ্লিকেশন যতবারই রান করি না কেন আমার এই ফাইলটাতে আসা আটকাবে এবং এই কাজগুলো করে নেবে, তারপর আমার স্প্ল্যাশ দেখাবে বা পরের লঞ্চার যেটা এটার কাজ শেষ হলে লঞ্চার দেখাবে, এটা যতক্ষণ লাগবে, ঠিক আছে? এই জন্য কি আবার খুব বেশি ভারী কাজ করা যায় না, তাহলে হবে কি যে লঞ্চার আসার আগে অনেকক্ষণ আটকে থাকে, কালো হয়ে থাকবে বা ইয়ে থাকবে, তারপর আসবে। তো ওখানে হালকা কিছু কাজ ডাটা নিয়ে আপনি পরে শেষ করে দিবেন। তো আমার প্রথম কাজ হচ্ছে আমার এই লিঙ্কটা যদি আপনাদের সবসময় অ্যাভেলেবল নাও হয় দরকার হলে এই পেজটা ডাউনলোড করে রাখবেন, সবসময় হুবহু এই কাজগুলো আপনাকে করতে হবে সবসময়। প্রথম যে কাজ, আমি অ্যাপ্লিকেশন ক্লাসটাকে বানাই, এই অ্যাপ্লিকেশন ক্লাস শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে, আমি করবো তার নিচ থেকে পুরোটা কপি করি। ধরুন অন ক্রিয়েট তো আছে, আমি এখানে যাই, এতটুকু কপি করি প্রথমে করে আমি এখানে নিলাম। অ্যাপ কন্ট্রোলার না, আসলে ওরা নাম দিছিল ক্লাসটার নাম অ্যাপ কন্ট্রোলার, যার জন্য ওরা এখানে অ্যাপ কন্ট্রোলার লিখছে, আমরা লিখব গ্লোবাল ডাটা। কপি করে এইসব জায়গায় পেস্ট করি। এটা দেখেন রিকোয়েস্ট কিউ, অল্টার এন্টার দিলে ইম্পোর্ট ক্লাস, এগুলো আছে ভলিড ক্লাস, ঠিক আছে? ইম্পোর্ট করলাম। ইমেজ লোডার ইম্পোর্ট ক্লাস করলাম, আবার গ্লোবাল ডাটা নিলাম, ঠিক আছে? এই কটা জিনিস আমি নিলাম ওদের মতো করে। অন ক্রিয়েটে কি করছে ওরা, এটাকে দিস আচ্ছা,
আমার কাজ হচ্ছে আমি যদি বলি না করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমি এটা করতে পারি না। তাহলে আমি আমার অন্য কাজ করতে পারি, আমি অ্যাপ্লিকেশন ক্লাস এক্সটেন্ড করে আমি আমার ডাটাগুলোকে ধরেন নেম ইকুয়াল টু অমুক বের রাখতে পারি, কিন্তু বলির জন্য কিন্তু আমি এসব করতেছি, গ্লোবাল ডাটা যেগুলো নিতেছি, ঠিক আছে, আমি সবসময় না বলি ছাড়া করতে হয় না। তারপর এগুলা পুরোটা কপি করি এখান থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, এই এররগুলো বলতেছে, এগুলো আসলে শুধু ইম্পোর্ট করতে হবে, অল্টার এন্টার চাপেন, ইম্পোর্ট, শেষ। অল্টার এন্টার, ইম্পোর্ট, ইম্পোর্ট। একটা এরর আছে, এটা এলআর বিটম্যাপ ক্যাশে নামে একটা ক্লাস ওরা খুঁজতেছে, এই ক্লাসটা ওরা দিয়ে দিছে, দেখেন এই যে উপরে এটা বিটম্যাপ ক্যাশের কাজটা কি, যে আমি যে লাস্ট দিন ইমেজ দেখেছি গ্লাইড দিয়ে ইমেজ নিয়েছি নেট থেকে, তো এই ভলিউমটা নেট থেকে ইমেজ নিয়ে ক্লাস আছে, এটা হচ্ছে সেই ক্লাসটা, কিন্তু আমি এটা ইউজ করতে সাজেস্ট করব না, গ্লাইডটা ইউজ করব, কিন্তু এটা যেহেতু এটা নিয়ে রাখতে হয়, যাই নিয়ে রাখছি, বাট এটার ইউজ খুব একটা নাই। জাস্ট আমি হুবহু অ্যান্ড্রয়েড হাইভ বা যে ওয়েবসাইটের যেভাবে করে দেখাচ্ছি সেভাবে কাজ করবো দেখে আমি নিয়ে রাখতেছি এটা। তো আমি ধর একটা আরেকটা ক্লাস নেই, এখানে একই রকম ভাবে আমি ইম্পোর্ট বিফোর, তাই না, শেষ, এটা চলে গেল, অর্থাৎ আমার এই কাজটা করা শেষ। এখানে কি করছে একটু, ঠিক আছে, রিডুল আসলো আমি কি করলাম, হ্যাঁ এটাই বুঝাচ্ছি কি করলাম। ওরা বলছে কি যে আমরা যখন বলি দিয়ে কাজ করি তখন যেটা কি ধরেন আপনার পেশে 5টা অ্যাক্টিভিটি আছে, 5টা অ্যাপ্লিকেশন 5টা ইউআরএল থেকে ডাটা নিয়ে আসে আপনার নিয়ম। তো বলি করে কি প্রতিটা রিকোয়েস্ট ধরেন আপনি ইউআরএল থেকে ডাটা নেওয়ার জন্য রিকোয়েস্ট করলেন, ও সেটাকে একটা কিউতে রাখে, কিউ মানে বুঝেন স্ট্যাক কিউ বলছেন তো, কিউতে রাখে। আর আরেকটা অ্যাক্টিভিটিতে গেলেন, সেখানে যে আপনি আরেকটা রিকোয়েস্ট করবেন, তো ওরা চেক করবে কিউতে কিছু আছে কিনা অলরেডি, মানে ওটা রিকোয়েস্ট আসা রেসপন্স আসছে কিনা, বা ওটা এখনো ইউআরএল দিয়ে ডাটা আনতেছে কিনা, বা ফাইল বড় হতে পারে বা ইন্টারনেট স্পিড কম থাকতে পারে। তো ওরা করে কি যে কিউতে যখন না থাকে তখন ওটাকে আবার কিউয়ের 1 নম্বর ইন্ডেক্সে রেখে দেয়, আর তাহলে কি তার নিচে ঢুকায় দেয়। ধর অলরেডি আমি একটা রিকোয়েস্ট করছি, আরেকটা রিকোয়েস্ট করছি, তখন সাথে সাথে কোনো ডাটা পাবেন না, আগে ওয়েট করে প্রথমটা শেষ হয়েছে কিনা। তো এই কিউতে রাখে, এবং এই কিউতে করতে হয় কি যে আমি যখনই পাঁচটা অ্যাক্টিভিটি থেকে 5 রকম যদি ডাটার জন্য রিকোয়েস্ট করি, এখন এই যে বারবার কিউতে রাখা, বারবার অবজেক্ট ক্রিয়েট করা বলির জন্য, এটা আমার কাছে নিশ্চিত। এর জন্য হচ্ছে কি দেখেন যে রিকোয়েস্ট কিউতে রাখার জন্য ওরা একটি মেথড বানাই দিয়েছে যে অ্যাড টু রিকোয়েস্ট কিউ। রিকোয়েস্ট কিউতে অ্যাড করলে হয় কি যে ও সরাসরি রিকোয়েস্ট কিউতে অ্যাড হয়ে যায়, এবং এখানে আপনি বারবার বলি ইকুয়াল টু নিউ বলি বা বলি ইকুয়াল টু নিউ রিকোয়েস্ট এগুলো করতে হয় না। এই ওই অ্যাপ্লিকেশন ক্লাসটা কল করে দিয়ে দিলে ও করবে কি যে একবারই একটা অবজেক্টের ভিতরেই বারবার কিউতে অ্যাড করে। এখন ও যদি ধরেন 5টা ডাটা আছে, 5 জায়গায় আমি রিকোয়েস্ট করলাম, 5টা কিউতে বললে কিন্তু প্রতিটার জন্য আলাদা আলাদা ভাবে কিউ তৈরি হবে, এক কিউতে জমা হবে না। এটাই বুঝছেন? আমি যে অ্যাপ্লিকেশন ক্লাস ইউজ না করতাম, 5টা ক্লাসে যাই যদি 5 রকম ভাবে রিকোয়েস্ট করতাম সার্ভারে, তাহলে 5টা আলাদা কিউ তৈরি হতো।
একটা কমন কিউ সিরিয়ালাইজ করার জন্য আমার একটা কমন ক্লাস দরকার আছে, সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন ক্লাস। আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি একই ডাটা যদি বিভিন্ন ক্লাস থেকে গেট করতে চাই, ঠিক এদের কিন্তু লজিকটা আপনি সেম, যে আমি একটা কিউ এর ভিতরেই সবগুলা রিকোয়েস্টকে ভরার জন্য আমি অ্যাপ্লিকেশন ক্লাস দিচ্ছি। তো এখানে আমি একটা মেথড বানাইছি অ্যাড রিকোয়েস্ট কিউ। অ্যাড রিকোয়েস্ট কিউ দুই ভাবে করা যায়, হচ্ছে ট্যাগ দিয়ে ট্যাগ ছাড়া। ট্যাগ গুলো যেটা কি যে ওই রিকোয়েস্টটাকে পুরোটা ক্যান্সেল করতে চান, এটা লাগে না, তারপরে আমি বলে দিতে চাই। তখন ধরেন আপনি তিনটা রিকোয়েস্ট করছেন, একটা হচ্ছে খেলার খবর আনার জন্য, একটা হচ্ছে রাজনৈতিক খবর আনার জন্য, আর একটা হচ্ছে এর খবর আনার জন্য, আবহাওয়া। কোনো এক সময় মনে হলো যে না সময় লাগতেছে, আমি খেলার খবরটা রাখবো না, ও থেকে মুছে দেবো। তখন আপনি চাইলে ট্যাগ দিয়ে দেন, প্রতিটার সাথে একটা নাম দিয়ে দেন, তাহলে সেই নাম ধরে মুছে দিতে পারেন, ক্লিক ডিলিট করতে পারেন, রিমুভ ফ্রম কিউ করে দিলে ওই নাম দিয়ে দিলে ওইটাকে মুছে, তিনটা থেকে ওই নামের যেটা মুছে দিবে। এটা আমাদের কখনো ইউজ করতে হয় না, কিন্তু যেহেতু এটা বেস্ট ওয়ে, মেথডটা বানায় রাখা আছে, রিমুভ চাইলে রিমুভও করা যায়। তো এগুলো অ্যাকচুয়ালি এটা বানানো, যেটা বললাম যে অ্যাড টু রিকোয়েস্ট করে দিতে মেথড একটা ট্যাগ সহ ট্যাগ ছাড়া মেথড ওভারলোড যেটা করছে, যে একই মেথড বাট প্যারামিটার ভিন্ন। বুঝলেন না প্রথম দিকে যাওয়াতে যে এটা করছে ক্যান্সেল করার জন্য, যে বলতে ট্যাগ যেটা ক্যান্সেল করা যায়, পেন্ডিং রিকোয়েস্টগুলো ক্যান্সেল করার, ইমেজ লোডার তো আমরা ইউজ করবো না, এটা আগে বলেছি, কিন্তু ওরা এটা একটা ক্লাস দিয়ে দিচ্ছে যে আমি তাহলে যদি ইমেজ লোড করতে চাই তাহলে এখান থেকে ইমেজ লোড করা সম্ভব স্লাইডের মতো। আর গেট রিকোয়েস্ট টু, ধরেন আমি এখন নতুন একটা অ্যাড করবো, তার আগে তো আমার পুরানটা পাইতে হবে। চতুর্থ একটা রিকোয়েস্ট আমি করবো, কিন্তু আগে তিনটাকে আমার পায় 4 নম্বরের করতে হবে না, এর জন্য আমাকে আগে একটা রিকোয়েস্টকে গেট করতে হবে, তারপর সেটার মধ্যে অ্যাড করতে হবে। এটা হচ্ছে গেট রিকোয়েস্ট মেথডটা বানানো। এইবারের কাজ আমার করতেই হবে। এখন আপনার কাছে আমার হয়তো কঠিন লাগতেছে বা এখনো বুঝেন না, বাট বুঝেন না বুঝেন এটাই আপনাকে প্রতিবার করতে হবে। তো এটা যখন 3-4 বার করবেন, 3-4 বারের মধ্যে আপনি বুঝবেন না, এখন দিন না বুঝেন, কারণ এটা সবসময় করতে হবে। কিন্তু আমি জাস্ট পুরোপুরি বুঝে না দিল, কারণ এটা বুঝছিলাম না আপনাদের আসলে হিউজ জাভা সম্পর্কে আইডিয়া থাকা লাগে, হিউজ। যেহেতু এই আইডিয়াটা আপনাদের দেইনি এখন বা দেওয়া সম্ভব হয়, কারণ আপনারা অ্যান্ড্রয়েডের কোর্স করতেছেন, যার জন্য আমি এইভাবে বলে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, এটা আপনারা নিজেরাই বুঝছেন আমি কি করছি, যে জাভা সম্পর্কে তো হিউজ আইডিয়া থাকে, কিন্তু জাস্ট আমি বলে দিচ্ছি যে আপনারা যখন পড়া শুরু করবেন, কারণ এখন আপনারা জাভা কম জানেন বা জাভা অনেক জানেন না, বা এরকম, তো আমি যেটা না দেখে আপনি নিচে যাবেন, কারণ জাভা জানেন না জানেন ঠিক আছে, অ্যান্ড্রয়েডে করতে তো আপনাদের জানা থাকা লাগে কিভাবে করেন, তারপর সেটা আপনারা তো আস্তে আস্তে প্র্যাকটিস করে সেটা হিজাব করবেন, হিজাব করতে হবে। তো এটা বললাম যে এটা আপনার কাছে করতে কোনো লাগতো না, যদি আপনারা ইউজ জাভাটা আপনাদের আইডিয়া থাকতো। তো এটা হচ্ছে সিঙ্গেলটন ক্লাসের একটা কাজ, অ্যাপ্লিকেশন ক্লাস, যেটার মধ্যে আমি এই কাজগুলো করছি। এই কোডগুলো কপি করবেন তাহলেই হবে। তারপর জাস্ট অ্যাড করবেন, গেট করবেন, এবং কিছুটা আমি আইডিয়া দিয়ে রাখছি আসলে কি করছি, অ্যাড করা হয়েছে, গেট ক্যান্সেল করা হয়েছে। আমার তার মানে স্টেপগুলো কি আবার একটা বলুন তো, যে আমি যদি নেট থেকে কোনো ডাটা আইনা দেখানোর চেষ্টা করি, আমার প্রথম কাজ হচ্ছে আমার ইউআরএল আছে কি দেখতে হবে, সেই ইউআরএল এ জেসন কেমন অবজেক্ট না অ্যারে সেটা বুঝতে হবে, সেই ইউআরএলটা আমাকে কোনো জায়গায় সেভ রাখতে হবে আমার নিয়ম অনুযায়ী, কারণ হচ্ছে এই ইউআরএল থেকে আমি পাস করব। এরপরে কাজ হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন ক্লাস দিতে হবে, না হচ্ছে ভলি লাইব্রেরি অ্যাড করতে হবে, হ্যাঁ, তারপর অ্যাপ্লিকেশন ক্লাস দিতে হবে, নিয়ে এই কোডগুলো আপনাকে জাস্ট কপি করে পেস্ট করতে হবে, এবং এই কোডের জন্য আপনার একটা আলাদা একটা ফাইল লাগবে, বিটম্যাপ টেক্সচার, এই দুটো ফাইল। এবং এখানে কি করা আছে সেটা আমি হালকা বুঝিয়ে দিলাম যে কি করা হয়েছে। এখন এগুলা আমার উদ্দেশ্য হচ্ছে এখন এগুলোকে ইউজ করে আমার ডাটাগুলো নিয়ে আসা, ঠিক আছে? আচ্ছা, আপনারা এইটুকু আগে হজম করে নিন। পার্স পেয়ার টাইম নামে একটা মেথড নিলাম আমি, অল্টার এন্টার ক্রিয়েট মেথড। আচ্ছা, ওর কাজ হচ্ছে পার্স করা হবে, ঠিক আছে? তো আমার প্রথম দেখেন, আমার কাছে হচ্ছে আমি এটা ডিলিট করি, দরকার নেই আমার, এটাও দরকার নেই, এখানে এটাও দরকার নেই, কারণ এটা যেহেতু লিন্টেই আছে। আমার প্রথম এটা কি অবজেক্ট, তাই না? তো
তো এখানে দেখেন বলিতে যেটা আছে জেসন যদি লিখি অবজেক্ট রিকোয়েস্ট, এটা রিকোয়েস্ট আছে, অর্থাৎ সবসময় মাথায় রাখবেন যে আমি যখনই ডাটা সার্ভার থেকে গেট করবো আমাকে রিকোয়েস্ট করতে হবে ডাটা সার্ভার। এখন আমি কি ধরনের রিকোয়েস্ট করবো অবজেক্ট নাকি অ্যারে, সেটা আমি বুঝবো হচ্ছে এটা দেখে আমার এখানে অবজেক্ট ব্র্যাকেট থাকলে অবজেক্ট আর থার্ড ব্র্যাকেট থাকলে অ্যারে। হ্যাঁ অ্যারে। তো যেহেতু আমার শুরু হয়েছে অবজেক্ট দিয়ে, আমি এখানে জেসন অবজেক্ট রিকোয়েস্ট করব, অবজেক্ট রিকোয়েস্ট এটা। যদি অ্যারে থাকতো তাহলে কি করতাম, জেসন অ্যারে রিকোয়েস্ট করতাম। দুটোই কিন্তু আছে দেখছেন, সব কিন্তু বলিতে দেওয়া আছে, লিখলে চলে আসবে। তো যেহেতু অবজেক্ট আছে আমি লিখলাম জেসন অবজেক্ট রিকোয়েস্ট, লিখলাম ইকুয়াল টু, নাম দিলাম রিকোয়েস্ট, ইকুয়াল টু নিউ জেসন অবজেক্ট রিকোয়েস্ট, এটা লিখলাম, দিলাম, নিলাম। এরর বলছিলাম ভিতরে প্যারামিটার দিতে হবে। প্যারামিটারগুলো কি আপনার পিএইচপি তে গেট পোস্ট মেথড জানেন, পারসেন্ট শুনছেন, নাম শুনছেন কখনো? বা গেট পোস্ট মেথড কি জিনিস জানেন, পুরো আইডিয়া আছে? এখানে ক্লাসটাকে তো অ্যাড করা হয় না, এখন পড়াচ্ছি। কই বলুন তো, নিয়ে নিলাম না। এই পিকচার আপনার লাইব্রেরি থেকে আসছে, বলে এই বলে থেকে আসছে। এই জন্য এখানে কিছু আলাদা ক্লাস দিতে হবে না, সব আছে বলের ভিতরেই আছে। আচ্ছা গেট পোস্ট তাহলে তো আমাকে আবার এটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা এটা হচ্ছে আমি যখন ইউআরএল সার্ভারে দিয়ে দিতেছি যে আমার নাম রেজন দিলাম, আমার ফেসবুক প্রোফাইল দিয়ে দিল, ঠিক না, ইউআরএল ডাটা দিতে পারতেছি। তো এই যে এটা কিন্তু এক ধরনের রিকোয়েস্ট, আপনারা জানেন আমি যখনই সার্ভার থেকে যাই আনি না কেন আমি রিকোয়েস্ট করি, রেসপন্স পাই। এটাই হচ্ছে নিয়ম। ইন্টারনেটের সাথে যাই যত ধরনের কানেকশন হয়, যত ধরনের কমিউনিকেশন হয়, দুইটা ঘটনা ঘটে, রিকোয়েস্ট আর রেসপন্স, রিকোয়েস্ট আর রেসপন্স। অর্থাৎ আমি যখন সার্ভারে http://facebook.com করে এন্টার চাপি, আসলে আমি ওইখানে একটা রিকোয়েস্ট করি, রেসপন্সে আমাকে একটা পেজ দেয়, ঠিক আছে? তো এখন গেট, এই রিকোয়েস্টের মেথড আছে তিন রকম, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট, গেট মেথড, পোস্ট মেথড, আর হচ্ছে রিকোয়েস্ট মেথড। তিন ধরনের মেথড। গেট মেথড কোনটা, যেটা ডাটা আমরা দেখতে পারি, অর্থাৎ আমি facebook.com/reason বলে দিছি, সেটা হচ্ছে গেট মেথড। কারণ কি আমি ইউআরএল এর দিকে তাকাইলে বুঝতেছি যে আমি কিসের জন্য রেসপন্স করছি, ঠিক না? গেট মনে রাখবেন, এটা হচ্ছে গেট। আবার কিছু কিছু রেসপন্স আছে যেটা ইউআরএল এ লেখা থাকে না, কিন্তু ভিতর ভিতর হয়। যেমন আপনি facebook.com ঢুকলেন, ঢোকার পর আপনি লিখলেন হচ্ছে ইউজার নেম এত, পাসওয়ার্ড এত, আপনার পাসওয়ার্ড কি দেখায় কখন? ইউআরএল কখন দেখতে পারবেন যে আপনি এই পাসওয়ার্ড দিয়েছেন, সেটা আসছে তো তোমার কপি করে নিয়ে নিতে পারবেন। তো এই যে সিকিউর যে রিকোয়েস্টটা, সেটা হচ্ছে পোস্ট মেথড। নরমালি সিকিউর রেসপন্স পোস্টে করা হয়, যেটা কিনা কোডের ভিতরে চলবে, যে ইউজার বাইরে থেকে দেখতে পারবে। আর হচ্ছে রিকোয়েস্ট, গেট পোস্টের বাইরে রিকোয়েস্ট, সেটা হচ্ছে গেট পোস্ট যাই হোক কেয়ার করবে, ও রিকোয়েস্ট করে দেবে, ওই পাশ থেকে সার্ভার যাওয়া বুঝাবে, সে বুঝবে, বুঝে আপনাকে একটা রেসপন্স দিবে। তো তিন রকম করা যায়। তো এখানে আমার প্রথম যেটা, এটা তাহলে কি কি রিকোয়েস্ট বলেন তো, এটা কি রিকোয়েস্ট? যেটা করছি হ্যাঁ, এটা গেট রিকোয়েস্ট। কারণ হচ্ছে কি আমরা ইউআরএল এর যেটা হচ্ছে নিজে টাইপ করে দিতে পারতেছি, আমার পছন্দ মতো আমি ডাটা দিতে পারতেছি, সেই অনুযায়ী আমি রেজাল্ট পাচ্ছি। এখানে আমার খালি চোখে না দেখার মতো কিছু নাই, সবই চোখের সামনে দেখা যাচ্ছে। তো আর অনেক কিছু পার্থক্য আছে, আমি ওই ডিটেইলসে গেলাম না। গেট পোস্টে অনেক পার্থক্য আছে, কিন্তু মেইন পার্থক্য এটাই যে দেখা যায়, দেখা যায় না। পোস্ট মেথডটা সিকিউর, গেট মেথডটা সিকিউর না। কিন্তু আবার পোস্ট মেথড আবার বিশাল ডাটা পাঠানো যায়, সিকিউর না হলে কি হবে, বিশাল ডাটা পাঠানো যায়। কিন্তু ইয়েতে আবার লিমিটেশন আছে, ক্যারেক্টার লিমিটেশন আছে, ইউআরএল গেট মেথডে ক্যারেক্টার লিমিটেশন আছে, কারণ আপনি তো হাজার হাজার কথা লিখতে পারবেন না ইয়ের মধ্যে, ব্রাউজারের ইয়ের মধ্যে, সো ওটা একটা লিমিটেশন আছে। কিন্তু পোস্টে সেটা নাই, আনলিমিটেড ডাটা পাঠানো যায়। তো এটা গেট। তো আমার প্রথমটা হচ্ছে যে এখানে দেখেন আমার হচ্ছে মেথড, হ্যাঁ, প্রথমে দিই আমি রিকোয়েস্ট মেথড, মেথড ডট গেট। আমি গেট মেথডে কাজ করব, তো ওকে চিনাই দিতে হবে যে আমার মেথডটার নাম হচ্ছে গেট, ঠিক আছে? তারপর হচ্ছে ইউআরএল বোঝায়, এই যে প্রথমটা মেথড, তারপর হচ্ছে ইউআরএল, আমি কোন ইউআরএল এ কাজ করব, এটা হচ্ছে এই ইউআরএলটা, ঠিক আছে? দিলাম। তারপরে কি
JSON অবজেক্ট এটা হচ্ছে যে আমি যদি এক্সট্রা কোনো ডাটা পাঠাতে চাই, কিছু পাঠাবো না, নাল, কোনো অবজেক্ট পাঠাবো না আমি, নাল। তারপর কি লিসেনার, মানে লিসেনার মানে কি রেসপন্স লিসেন করবে, রেসপন্স ঠিক মতো আসছে কি আসে নাই। তো নিউ লিখি, নিউ লিখে কন্ট্রোল স্পেস লিসেনার আসলো অন রেসপন্স। হ্যাঁ, আবার এতে নিউ লিখে ইরর, ইরর। এটা হচ্ছে একটা রিকোয়েস্ট টাইপ, ঠিক আছে? রিকোয়েস্ট টাইপটা আমি বর্ণনা করি। যে আমি যখনই জেসন পাবো, দেখবো জেসনটা কি টাইপ, অবজেক্ট টাইপ না অ্যারে টাইপ। যদি অবজেক্ট টাইপ হয় আমি অবজেক্ট টাইপ রিকোয়েস্ট মেথডটা সেটাকে ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ করলে কি কি করতে হয়, ভিতরে আমাকে কি মেথডে রিকোয়েস্ট করতে সেই মেথডটা বলতে হয়, কোন ইউআরএল এ করব সেই ইউআরএলটা বলে দিতে হয়, এবং সেখান থেকে আমি এক্সট্রা অর্ডার সবসময় নালি থাকে, এটা আপনারা চিন্তা করতে নালি দিবেন 3 নাম্বারটা। এরপর হচ্ছে রেসপন্স আমি কি পাবো, রেসপন্সের একটা জেসন অবজেক্ট পাবো লিসেনারের মধ্যে, আর ইরর হলে একটা ইরর পাবো। ধরেন আমি এমন একটা সময় রিকোয়েস্ট করলাম সময় ইন্টারনেট নাই, তখন আপনাকে এই ইররটা নিয়ে আসবে, ইরর। বা আপনি জেসনের জন্য করছেন, জেসনের ডাটা ভ্যালিড না, ইনভ্যালিড ক্যারেক্টার আছে বা এমন কিছু আছে যেটা দেখাইতে পারতেছে না, যে কোনো ধরনের ইররের জন্য ইরর নিয়ে আসবে। আর যখন সাকসেসফুলিও জেসনটাকে পড়তে পারবে তখন এটাকে এখানে নিয়ে আসবে। তার মানে কি রেসপন্সে আসা মানে কি আপনি সাকসেসফুলি ডাটা নিয়ে আসতে পারছেন, ঠিক না? আর এরর মানে হচ্ছে আপনি এখানে যা খুশি তাই দেখা যাবে, ইন্টারনেট নাই কিংবা ডাটা পড়তে পারেনি, বা নর্মাল ইন্টারনেট না থাকার কারণে এরর আসছে, আসলে তার কোনো কারণ নেই, হয় ইন্টারনেট থাকবে না, অথবা যে ইউআরএল আরেকটা কাজ করে দেন কিছুটার মধ্যে, মানে ওটা ইন্টারনেট নাই বলে যে একটা ইয়াদি, এরপরে পূর্বের ডাটাগুলা গেট করা যায়। হ্যাঁ, এটাই তো বললাম যে এটা এখানে হ্যান্ডেলটা আপনারা আপনাদের মতো করবেন, যে এখানে যে রেসপন্স পাইছেন, রেসপন্স পাইলেন ইন্টারনেট নাই, ইউআরএল চলে আসলো, তাহলে আপনি দেখবেন যে পুরো ডাটা আমি সেভ করছিলাম সেগুলা ইউআরএল লোড করে দিবেন, এটা আপনাদের মতো হ্যান্ডেল করবেন। কিন্তু রিকোয়েস্টটা করতে এরকম, এটা কিন্তু আমি দেখেন সাদা ইউজ করিনি, জাস্ট রিকোয়েস্টটা নিয়ে রাখছি। আমার এখন কি করতে হবে বলছিলাম প্রথমে, যে আমাকে এখন কিউতে অ্যাড করতে হবে, এটা বুঝলেন না, যে রিকোয়েস্টটাকে কিউ, এখানে হচ্ছে আমার সেই গ্লোবাল ডাটার কাজ। এখন গ্লোবাল ডাটাতে আমি কিছু মেথড বানায় রাখছিলাম, গ্লোবাল ডাটা ডট গেট ইনস্ট্যান্স, দেখেন গেট ইনস্ট্যান্স নামের একটা মেথড আছে, এই যে, ঠিক আছে? এটাকে আমি কল করলাম গেট ইনস্ট্যান্স ডট অ্যাড টু রিকোয়েস্ট কিউ, মেথড, এখানে একটা মেথড আছে দেখেন, এই যেটা এইখানে আমি রিকোয়েস্টটাকে ভরে দেব, শেষ আমার কাজ, ঠিক আছে? এটুকু করলেই আমার রিকোয়েস্ট করার কাজ শেষ। এখন তো আমরা কি, আমি যখন ঢুকবো অন ক্রিয়েটে যখন কল হবে, তখন পার্স ক্রিয়েট টাইম কল হবে, পার্স ক্রিয়েট টাইমে একটা রিকোয়েস্ট ক্রিয়েট হবে, ক্রিয়েট হয়ে ওটাকে কিউতে ভরে দেবে। কিউতে ভরে দেওয়ার পর ওর তখন এই কিউয়ের কাজ হচ্ছে আপনাকে, ও দেখবে যে আগে কোনো কিউ আছে কিনা, কিউগুলো শেষ হবে, তারপর আপনি ডাটা দিবে, বা না তাহলে প্রথমেই আপনাকে এটা দিবে। নরমালি কিছু থাকে না। আচ্ছা, ঠান্ডাও লাগে আবার ইও লাগে, বুঝলাম না। তো এটা হচ্ছে একটা রিকোয়েস্ট করে। এখন আমার কাজ হচ্ছে এখানে আসা, এটা মানে হচ্ছে কি, রেসপন্সটা কি আসছে, একটা অবজেক্ট না, জেসন অবজেক্ট। জেসন অবজেক্ট আসা মানে হচ্ছে এই রেসপন্সের ভিতরে অ্যাকচুয়ালি আমার এই পুরো জিনিসটা আছে। এখন আমাকে কি ধরে ধরে ভ্যালুগুলো গেট করতে হবে, কি ধরে, মানে যে আমি এখন কি করছি ওই অবজেক্টের ভিতর এইখান থেকে শুরু করে আজকের মধ্যে পুরোটা পাই। অর্থাৎ আমার এই যে এই রেসপন্সের ভিতর সম্পূর্ণটা আছে, কারণ আমার এই রেসপন্সের ভিতর এখন একটা করে ঢুকতে হবে যে কোনটার ভিতর কি আছে, এরপরে কি আছে, সেই জিনিসগুলো, ঠিক আছে? বুঝা গেছে? একটু ক্রিটিক্যাল, কিন্তু কিছু করার নেই, এইভাবে করতে হবে আপনাদের। কিন্তু কাজ করতে হলে আপনাদেরকে এগুলোর ভিতরে ঢুকতে হবে আস্তে আস্তে। তো আর আমার কথা হচ্ছে যে আপনাদের কোর্সের আউটলাইন যতগুলো ক্লাস, তখন তো আমার এগুলো দেখাইতে হবে, না না দেখলে তো পরে আরো বুঝবেন না। 6 মাসও শেষ হবে না যদি ঠিকভাবে ইয়ে করা হয়। সেরকম তো যার জন্য মানে আপনাদেরকে এই জিনিসগুলো একটু জানা দিতে হবে, কারণ আমি দেখাই দিতেছি। আর জানা হলে যেটা হবে কি, যে আপনারা শুধুমাত্র এগুলো না দেখাই হবে কি, আর দেখানো হচ্ছে লাইন, যে আমি যদি এখন বলি যে এগুলো দেখাবো, তাহলে এই
আপনার যত কাজই করেন না লাস্ট শেষে আপনাদের এই ধরনের কাজই প্রফেশনালি করতে হবে। তো বাটন ক্লিক করলে মিউজিক বাজবে, এগুলো তো আপনারা আর বানাবেন না, তাই না? তো এগুলোই আমাদের করতে হবে। তো দেখানো ছাড়া উপায় নেই, কঠিন লাগলে কিছু করার নেই আপনারা, কিন্তু কথা হচ্ছে যে প্র্যাকটিস করলে এগুলা ঠিক হয়ে যায়। তো রেসপন্সে আমি একটা জেসন অবজেক্ট পাইছি, জেসন অবজেক্টে আমি একটা ডাটা পাইছি, তাই না? এটার মধ্যে একটা জেসন অবজেক্ট আছে, দেখেন একটা জেসন অবজেক্ট, সেটার ভিতরে ডাটা নামে একটা টাইপ আছে, সেটার ভিতরে একটা জেসন অবজেক্ট, তাই না? তাহলে আমার কাজটা কেমন হওয়া উচিত? ধরেন আমি জেসন একটা অবজেক্ট নিলাম, জেসন অবজেক্ট নিলাম নতুন একটা, নাম দিলাম ডাটা অবজেক্ট ইকুয়াল টু এই রেসপন্স ডট গেট জেসন অবজেক্ট। দেওয়ার পর আমি যদি এখানে এটা দেই ডাটা, অর্থাৎ একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট গেট করা যায়। আমি যেটা পাইছি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা জেসন অবজেক্ট, ওইটার মধ্যে ডট দিয়ে গেট জেসন অবজেক্ট দেওয়ার পর আমি ডাটা লিখে তাহলে পুরোটার মধ্যে ডাটা নামে একটা অবজেক্ট খুঁজবে, বানান বোঝা যাবে না, তাহলে চিনবে না। ও পুরোটার মধ্যে থেকে শুধুমাত্র একটাই খুঁজবে ডাটা নামে, সেটাকে আমি দিলাম। আমি কিন্তু আস্তে আস্তে ঢুকতেছি না, আমি যদি স্টেপ বাই স্টেপ না যাই তাহলে কিন্তু আমি একবারে বিপদ আসতে পারবো। আমাকে এখানে আসতে হলে এখান থেকে এখানে ঢুকতে হবে, এখান থেকে এখানে ঢুকতে হবে, তারপরে ঢুকতে হবে। আপনার জেসনটা পুরোটা বিট করে নিজের মাথা থেকে বের করতে হচ্ছে আপনাকে, কিভাবে যাবেন আস্তে আস্তে, ঠিক আছে? এখানে একটা এরর বলবে, ট্রাই ক্যাচ সেট করতে হবে, সারাউন্ড উইথ ট্রাই ক্যাচ। ট্রাই ক্যাচ করে দিলাম। ট্রাই ক্যাচ তো জানেন আপনারা, বুঝছিলাম। অর্থাৎ আমি নতুন একটা জেসন অবজেক্ট পেয়েছি ডাটা। এখন ডাটার ভিতর কি আছে, মানে আপনারা কি আমার ফ্লোটা বুঝতেছেন যে আমি আসলে কিভাবে আগাচ্ছি? হ্যাঁ, একটার পর একটা, মানে একটার ভিতর ঢুকে আরেকটা ভিতর ঢুকতে হবে। তো আমার প্রথম কাজ হচ্ছে প্রথম মেইন রেসপন্সটা আমি পুরোটা পাইছি। এখন আমার টার্গেট হচ্ছে আমাকে তো এখন এই মাগরিবের বেলাটা পাইতে হবে। মাগরিবের বেলাটা পাইতে হলে আমি করবো যে আমার আরো কি কি বাধা আছে। প্রথম বাধা হচ্ছে এখানে ডাটা নামে একটা বাধা। তো ডাটা নামে একটা অবজেক্ট, ডাটার ভিতরে আরেকটা বাধা আছে না, টাইমিং। ডাটার ভিতরে টাইমিং নামে একটা বাধা, ক্লাস কি একটা হবে এরকম কিছু। তো এখন তার মানে কি আমাকে আরেকটা জেসন অবজেক্ট নিতে হবে। খেয়াল করছেন এটা কিন্তু অবজেক্টিভ, অ্যারে কিন্তু নাই, ঠিক আছে? জেসন অবজেক্ট এটা চিনতে সুবিধার জন্য আমি দিলাম কি টাইমিং অবজেক্ট নাম দিলাম। হ্যাঁ, অবজেক্ট ইকুয়াল টু ডাটা অবজেক্ট ডট গেট জেসন অবজেক্ট, এটাও হুবহু ওই নামে টাইমিংস, ঠিক আছে? এই নামে আবার একটা কিছু মাগলে দিতে না। এখন আমি কি টাইমিং এর ভিতরে ঢুকে গেছি, এখানে আর কোনো বাধা আছে না, আর কোনো বাধা নেই। কিন্তু এগুলা কিন্তু যেহেতু অবজেক্ট না, এটা কিন্তু ভ্যালু, সেখানে আমি কিন্তু আর কোনো অবজেক্ট গেট করবো না, ঠিক আছে? এখন আমি কি করবো, শুধু ভ্যালুগুলো গেট করবো। ধরেন আমি দিলাম হচ্ছে আমার টেক্সট ভিউগুলো তো চেনানো হয়নি, আমি চিনাই নি একটু।
তাহলে এখন আমি ফজরের জায়গায় সেট টেস্ট করবো, তাই তো? অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে আমি এখন টাইমিং অবজেক্ট ডট গেট স্ট্রিং, তাই না? ওটা স্ট্রিং না, ওটা স্ট্রিং আকার আছে না? ওটা ঠিক হুবহু, এটা কিন্তু কেস সেন্সিটিভ। হ্যাঁ, আপনাদেরকে ছোট বড় হলেও হবে না, হুবহু এখানে যা আছে তাই দিতে হবে। আচ্ছা, এটা দিলে অ্যাকচুয়ালি কি করবে, টাইমিং ডাটা অবজেক্টে ঢুকবে, ঢোকার পর টাইমিং অবজেক্টে ঢুকবে, ঢোকার পর এই ফাজার নামের যে ট্যাগটা আছে সেই ট্যাগের ভ্যালুটা টেক্সটের মধ্যে ভরবে। তো আমি দেখানোর জন্য দিলাম, আমি অ্যাকচুয়ালি সরাসরি করতে পারি। ফাজার ডট সেট টেক্সটের ভিতরে আমি সরাসরি এটা লিখে দিতে পারি। যেহেতু এখানে আমার আর কোনো বাধা নাই, তো আমি সবগুলোই কপি করতে পারি একবার পাঁচটার জন্য। তাহলে আপনি এখানে টোস্ট করে দিতে পারেন যে এরর অকার্ড বা নো ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবল, এই ধরনের কিছু লিখে দিতে পারেন। এখন এখান থেকে যদি দেখতে হবে ইন্টারনেট পারমিশন আছে কিনা, ইন্টারনেট পারমিশন না থাকলে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে? দেখেন এই যে আসতেছে, এই যে এখন ঠিক আছে, সময়গুলো তো চলে আসছে। হ্যাঁ, 23টা 21টা 7টা না যেখানে যা আছে সেভাবে আসছে। ফজরের ভ্যালু কি ছিল 23.25। দেখেন ঠিক যে সময়গুলো আমি তো কিছু সাজাইনি আর কি, যেভাবে যেটা দেখানো দরকার। যেটা জোহরের সময় আসার কথা এটা এটা আসছে, আসরে এটা আসছে। হ্যাঁ চেঞ্জ হবে, আজকের জন্য তো চেঞ্জ হবে না, এটা আজকে না, এটা নেক্সট কয়েকদিনের জন্য এটাই থাকবে। চেঞ্জ হবে এলাকা ওয়াইজ, এলাকা ওয়াইজ বা সিজন ওয়াইজ চেঞ্জ হবে, কিন্তু এখন চেঞ্জ হয়নি কারণ আমি হার্ড কোড একটা ইউআরএল ইউজ করছি। আমি এখানে এই ইউআরএল থেকে নিয়ে আসছি, এখানে তো ল্যাটিটিউড লঙ্গিটিউড ফিক্স করে দেওয়া আছে, এটা ঢাকারটা। এটা চেঞ্জ করবেন যখন আপনি, বা জিপিএস থেকে যখন নতুন ডাটা নিবে ওই অনুযায়ী চেঞ্জ করে ডাটা দিবে আর কি। এটা চেঞ্জ করতে হবে। আরেকটা জিনিস আরেকটা আছে, এটা এই এপিআই এর জন্য টাইমিং জোনটা,
এটা যা দিবেন টাইমিং জোনও গেট করা যায়, আমার কাছে কোড আছে, আমি এখানে বসাই দিই, দাঁড়ান আপনাদেরকে দেখাই দিই। এই টিউটোরিয়াল আর ভাই এর আগের ম্যাপের টিউটোরিয়াল দিয়ে তো আমরা একটা আজানের হ্যাঁ তৈরি করা সম্ভব। হ্যাঁ সম্ভব। যেমন টাইম জোন যদি আপনি নিতে চান, যে হ্যাঁ এটা এটা কিন্তু ভ্যারি করবে, হ্যাঁ টাইম জোনটা, তো আপনার মোবাইলটা যে টাইম জোনের সেই টাইম জোনেরটাই নিতে হবে। তো এটার জন্য যেটা হয় যে এটা এটা করতে পারবেন, টাইম জোন নেওয়া যায়, হ্যাঁ টাইম জোন গেট ডিফল্টস বা টিজেড থাকলো, আমি যেখানে এটা নেই টিজেড ইকুয়াল টু টাইম জোন গেট ডিফল্টস, এখানে ইনিশিয়ালাইজ করা ঠিক না, আর ইউআরএলটা আমি যদি এতটুকু তো মুছে দিলাম। গেট আইডি, এই আইডিতে টাইম জোনটা থাকে, ঠিক আছে। এতটুকু করলে আপনাকে এই টাইম জোনটা আর হার্ডকোড করে দিতে হবে না। ল্যাটিটিউড লঙ্গিটিউড পাবেন হচ্ছে আপনার জিপিএস থেকে, আর এটা ছাপ পাবে আপনার মোবাইল থেকে অটোমেটিক। আপনার মোবাইলে যে টাইম জোনে আপনার টাইমটা আছে, এখন মোবাইলে যতটা বাজে সেটা তো বাংলাদেশের টাইম জোনই আছে, তাই না? সো ওই অনুযায়ী আপনাকে এখন ডাটাটা দিবে। টাইম চেঞ্জ হয়ে গেছে এখন, এখন কিন্তু এক্সাক্ট ঢাকার টাইম 4:25 ফজর, ঠিক আছে। তারপর হচ্ছে এটার সময় হচ্ছে জোহর, ঠিক বাকি এটাই হচ্ছে এক্সাক্ট টাইম। এটা কিন্তু উল্টা পাল্টা দেখাচ্ছিল, মনে আছে যে এখানে 24 ছিল, এ ছিল। তো অ্যাকচুয়ালি কিন্তু এটাই একটা আমাদের অ্যাপ হয়ে গেছে। শুধুমাত্র আমার আগের প্রজেক্টের ক্লাস থেকে ওই যে জিপিএসটা গেট করবেন, গেট করে জাস্ট সেটাই কমপ্লিট করে দিলে এখানে টেক্সট ভিডিওকে সুন্দর করে ডিজাইন করবেন, এক পেজের একটা নামাজের সমস্যা হয়ে গেছে।
ওই কনফারেন্সের ওই এটা করে পাবো লিঙ্কটা হ্যাঁ ওই টাইমের সাথে টাইম মিলে আজান বাজাই দিবেন তাহলে মানে এইভাবে আসলে